আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। আজকে আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়ালেখা শেষ করেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিসেন্ট লেকচারে আমরা জানি যে আসলে আমরা উপমহাদেশের মুসলিম শাসনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং উপমহাদেশে মুসলিম শাসনের পরবর্তীতে যে অবস্থানটি রয়েছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে অতীত কেন্দ্রিক আলোচনা সেটি আজকেও সন্নিবেশিত থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা সরাসরি আজকের আলোচনার মধ্যে মনোনিবেশ করব। আমরা খুব স্পেসিফিক্যালি দেখে নেই আজকে আমাদের আলোচনার ক্ষেত্রে কোন কোন টপিক সন্নিবেশিত থাকছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মুঘল আমল, বাংলায় নবাবী শাসন, ইউরোপিয়ানদের আগমন এবং ব্রিটিশ শাসন, এবং একই সাথে ব্রিটিশ ভারত। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং বেশ কয়েকবার প্রশ্ন রিপিট হয়। সুতরাং আমরা আজকের লেকচারটি খুবই মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করব, এবং নির্দিষ্ট যে তথ্য প্রবাহ থাকবে তার বাইরে গিয়ে যে তথ্য প্রবাহ আমি আলোচনা করব, আপনারা দয়া করে শিক্ষার্থী বন্ধুরা সেই তথ্য প্রবাহগুলো একটু টুকে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি আমরা আজকে আমাদের লেকচারের প্রথম যে অংশটি, সেই অংশটিতে আমরা মনোনিবেশ করি। আমাদের প্রথম অংশটি হচ্ছে মুঘল আমল। আমরা দেখতে পাচ্ছি যে মুঘল আমল কেন্দ্রিক আলোচনা। আমরা জেনেছিলাম যে আমরা উপমহাদেশে মুসলিম শাসন পরবর্তী সময়টিতেই মুঘল আমলের সূত্রপাতটা ঘটে। প্রথমেই এই আলোচনা করার আগে আপনাদের একটু বলে নেওয়া দরকার, মুঘল আমল কেন্দ্রিক একটি কনফিউশন, একদম প্রাথমিক কনফিউশন অনেকের মধ্যে কাজ করে। সেটা হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে 1 নাম্বার তথ্য প্রবাহ লক্ষ্য করেন, যে সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন তৈমুর লং, এবং আপনারা একটু 4 নাম্বার বিষয়টি আপনারা দেখেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কনফিউশনটি হচ্ছে এই দুটি প্রশ্ন অনেক সময় স্টুডেন্টরা মিলিয়ে ফেলে। আমি আবারও বলি, সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা যিনি করেন, অর্থাৎ যার দ্বারা মুঘল বংশের উৎস বা গোড়া এটি আসলে তৈরি হয়, তিনি হচ্ছেন তৈমুর লং। কিন্তু সাম্রাজ্য যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা বলতে তার রাজ্য প্রতিষ্ঠা বা রাজ্যের বিস্তৃতি ঘটানো, সেই কাজটি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর করে থাকেন। এই কনফিউশনটি প্রথমে আমাদের ক্লিয়ার হয়ে নেওয়া ভালো, কেননা আমি আবার রিপিট করি যে সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত করেন তিনি হচ্ছেন তৈমুর লং, এবং সর্বপ্রথম যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, এই প্রশ্ন যদি আসে তাহলে সেটি হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 সালে। এই সালটি হচ্ছে সেই সাল যেটি কিনা যে সময় জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ক্ষমতায় আরোহণ করেন। সুতরাং আমরা এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার কনসেপ্টটি বুঝতে পারলাম। খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে মুঘল আমলের ক্ষেত্রে একটা ক্রমধারা বলা হয়, যে সম্রাট বাবর, তার পরবর্তীতে সম্রাট হুমায়ুন, বা তার পরবর্তীতে সম্রাট আকবর, তার পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর, তার পরবর্তীতে সম্রাট শাহজাহান, তার পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব। এইভাবে করে একটা ক্রমধারা চলে গেছে মুঘল সাম্রাজ্যের প্রাথমিক যে গুরুত্বপূর্ণ আলোচনা সেই ক্ষেত্রে। আমরা তৃতীয় তথ্য প্রবাহটি দেখতে পারি যে বুলবুল ই হিন্দ বলা হয় তানসেনকে। এই তানসেন আসলে কে ছিলেন সেই আলোচনা আমি একটু পর করতাম, আমি আগেই করে ফেলি। তানসেন ছিলেন সম্রাট আকবরের রাজসভার একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। অর্থাৎ তানসেনের যে সঙ্গীতের একটি ভালো অবস্থান, সেটিকে কেন্দ্র করে তাকে উপাধি দেওয়া হয় বুলবুল ই হিন্দ। অর্থাৎ হিন্দ বা হিন্দ, সম্ভবত হিন্দ বলতে যেটি বোঝানো হচ্ছে সেটা যে ভারত অঞ্চলকে, সেই ভারতের বুলবুল বা তার সুন্দর কণ্ঠকে নির্দেশ করে এই উপাধিটি দেওয়া হচ্ছে। সুতরাং বুলবুল ই হিন্দ বলা হয় তানসেনকে। আমরা প্রথমে আলোচনা করেছি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাকে জান্নাতাবাদ যিনি ঘোষণা করেন তিনি ছিলেন সম্রাট হুমায়ুন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সম্রাট হুমায়ুন তার পূর্বে একটি আলোচনা থাকতে পারে যে আসলে সম্রাট বাবর কেন্দ্রিক, কারণ সম্রাট বাবর কেন্দ্রিক একটি প্রশ্ন আসে যে বাবর শব্দের অর্থটি আসলে কি। এটি বলে নেওয়া দরকার, যে বলে নেওয়া ভালো, বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, এবং যিনি ছিলেন সম্রাট বাবর তিনি তার পিতার দিক দিয়ে তিনি তৈমুর লং এর বংশধর ছিলেন। অর্থাৎ যেই তৈমুর লং থেকেই না সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়, এবং তিনি তার মাতার দিক দিয়ে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। অর্থাৎ আমরা সম্রাট বাবরের দুই দিকের বংশধরের যে কনসেপ্টটি সেটি আমরা জেনে গেলাম। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল শাসনের পতন ঘটান সম্রাট বাবর। আমরা পানিপথের যুদ্ধ নিয়ে কিছুক্ষণ পর আলোচনা করব, তবে একটু বলে রাখা ভালো যে পানিপথের যুদ্ধই প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে প্রথমবারের মতো
কামান বা আগ্নেয়াস্ত্র কিংবা গোলা বারুদ ব্যবহার করা হয়। সুতরাং এই পানিপথের যুদ্ধের কনসেপ্টটি আমরা একটু জেনে রাখলাম যে এই যুদ্ধটি এই কারণে বিখ্যাত। খুব স্বাভাবিকভাবে সম্রাট বাবরের পরবর্তীতে তার ছেলে সম্রাট হুমায়ুন তিনি আসলে সিংহাসন আরোহণ করেন, এবং সম্রাট হুমায়ুন এর যে মৃত্যু সেটি খুবই মর্মান্তিক। এটি আমরা জেনে নেওয়া দরকার যে তিনি গ্রন্থাগার বা লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন। আমরা এর পরের তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি চৌসার যুদ্ধে জয়লাভ করেন শেরশাহ। শেরশাহ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। শেরশাহ আসলে কে? শেরশাহের আসল নাম হচ্ছে শের খান, এবং তিনি সম্রাট হওয়ার পূর্বে তিনি সম্রাট বাবরের অধীনে চাকরি করতেন শেরশাহ। এবং শেরশাহ হচ্ছে চৌসার যুদ্ধে তিনি জয়লাভ করার মাধ্যমেই তিনি কিন্তু শেরশাহ উপাধি লাভ করেন, অর্থাৎ এই যুদ্ধটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে তার নাম ছিল শের খান, এবং চৌসার যুদ্ধে জয়লাভ করার পরবর্তীতে তিনি উপাধি লাভ করেন বা তিনি যে উপাধি প্রাপ্ত হন সেটি হচ্ছে শেরশাহ। এবং আমরা সবাই জানি যে আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মুঘল আমলের স্থাপত্য কেন্দ্রিক অনেক প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে। সুতরাং শেরশাহ কেন্দ্রিক কয়েকটি স্থাপত্য কেন্দ্রিক প্রশ্ন আমরা জেনে রাখি। যেমন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা ছিলেন শেরশাহ, এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অন্য যে নামে পরিচিত সেই নামটা হচ্ছে সড়ক-ই-আজম, এই নামেও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পরিচিত। এবং শেরশাহ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, তিনি ভারতবর্ষে পুরোপুরি ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন। ঘোড়ার ডাক মানে কিন্তু এই নয় যে আমরা ঘোড়া কিভাবে ডাকে, মানে এর মানেটা হচ্ছে এই যে ঘোড়ার মাধ্যমে চিঠি আদান প্রদান করা, সেটি হচ্ছে ঘোড়ার ডাক। শেরশাহ সর্বপ্রথম এই ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন ভারতবর্ষের সম্পূর্ণরূপে। শেরশাহ জাতিতে ছিলেন একজন পাঠান মুসলমান, এটিও আমাদের জেনে ফেলা দরকার। আমরা দেখতে পাচ্ছি সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন মাত্র 13 বছর বয়সে। তিনি 1556 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যুর পরপরই তিনি সিংহাসনে আরোহণ করেন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে তিনি তার যে সময়টাতে অনেক সম্রাট আকবরের সময়টা অনেক বেশি আলোচিত, কারণ একই সাথে সম্রাট আকবরকে বলা হয় মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, এবং তিনি দিনী ইলাহি নামক একেশ্বরবাদের নামক একটি ধর্মমত প্রচার করেন। এবং একটু জেনে ফেলা ভালো, এই ধর্মমতটি প্রচার করা তিনি শুরু করেন 1581 খ্রিস্টাব্দে। এখানে সালটা বলা নেই, আমরা একটু সালটা জেনে রাখি যে 1581 খ্রিস্টাব্দে দিনী ইলাহি নামক একেশ্বরবাদের প্রচার করেন সম্রাট আকবর। আমরা এখানে দেখতে পাচ্ছি হিমু উপাধি ছিল বিক্রমাদিত্য, বা বিক্রমাদিত্য উপাধি ছিল হিমুর। হিমু আসলে কে? হিমু ছিল একজন আফগান নেতা, যিনি কিনা পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খানের সাথে যুদ্ধ করেন, তিনি পরাজিত হন, এবং এই ক্ষেত্রে তিনি আসলে আলোচিত ছিলেন, এবং তার উপাধি ছিল বিক্রমাদিত্য। সম্রাট আকবরকে যেই কারণে আসলে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় তার অন্যতম প্রধান কারণ হচ্ছে সম্রাট আকবর বাংলা বিজয় করেন 1576 সালে। এবং এই আলোচনা আমি একটু পর করব, সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমান বাংলাদেশ যেখানে আমরা অবস্থান করছি, এই বাংলাদেশও কিন্তু মুঘল সাম্রাজ্যের মধ্যে 1576 সালে অন্তর্ভুক্ত হয়। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপাতত এটি জেনে রাখি যে বাংলা বিজয় যিনি করেন তিনি ছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবরের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, তিনি জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন, যেটি কিনা তৎকালীন জনগণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তৎকালীন জনগণদের জন্য এই করগুলো এক ধরনের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে তৈরি হয়েছিল। সম্রাট আকবর সেটি রহিত করেন এবং জনগণের এই উপকার সাধনটি তিনি করেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম বাংলা বর্ষপঞ্জির নাম ছিল তারিখ-ই-ইলাহি। এটি বলে নেওয়া ভালো, সম্রাট আকবরের সময় থেকেই কিন্তু বাংলা সনের প্রবর্তন 1584 সালে বা 963 হিজরি সনে করা হয়েছে আকবরের বাংলা বিজয়ের পরে। এবং বাংলা সন প্রবর্তন করার পর যেই বাংলা বর্ষপঞ্জি তার নাম ছিল তারিখ-ই-ইলাহি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৈরাম খান তিনি ছিলেন আকবরের প্রধান সেনাপতি, যার নাম আমরা একটু আগেই জানতে পেরেছি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবরের প্রতিনিধিত্ব করে তিনি যুদ্ধ করেছেন। আমরা একটু জেনে রাখবো একই সাথে সম্রাট আকবর একজন বিখ্যাত নির্মাতাও ছিলেন। তিনি পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দির, যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত একটি স্থাপত্য নিদর্শন, সেটি তিনি নির্মাণ করেন। পাঞ্জাবের যে অমৃতসর স্বর্ণ মন্দিরটা রয়েছে সেটি, এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে সম্রাট আকবরের রাজসভায় একজন বিখ্যাত কৌতুককারী ছিলেন যার নাম হচ্ছে বীরবল, এবং বীরবল ইতিহাসেও অনেক বিখ্যাত একজন ব্যক্তি হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এই হচ্ছে মুঘল আমলে সম্রাট আকবর পর্যন্ত আলোচনা। আমরা সম্রাট জাহাঙ্গীর কেন্দ্রিক আলোচনাটি পরবর্তীতে দেখে নিব। আমরা এখানে তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি যে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল নূরজাহান। একটু বলে রাখা ভালো, অবশ্যই আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে সম্রাট জাহাঙ্গীরের পিতার নাম ছিল সম্রাট আকবর, এবং সম্রাট জাহাঙ্গীর তার যে বাল্য নাম সেটি ছিল সেলিম। তা পরবর্তীতে তার নাম ধারণ করা বা নাম করা হয় সম্রাট জাহাঙ্গীর, এবং তার স্ত্রীর নাম ছিল নূরজাহান।
একইভাবে সম্রাট জাহাঙ্গীরের পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের ছেলে সম্রাট শাহজাহান তিনি ক্ষমতায় আরোহণ করেন এবং সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল নির্মাণ করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগ্রার তাজমহলটি অবস্থিত হচ্ছে আগ্রার যমুনা নদীর তীরে, এবং এটি এই কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ আগ্রার তাজমহলটি নির্মাণ করার মাধ্যমে সম্রাট শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স উপাধিতে ভূষিত করা হয়। আমি আবারও বলছি, সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। সম্রাট শাহজাহানের অনেকগুলো শৌখিন যে নির্মাণাধীন বিভিন্ন বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ময়ূর সিংহাসন। এটি কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলে নেই, কারণ সম্রাট শাহজাহানের জন্যই এটি নির্মিত করা হয়। এবং এটি আমরা যে তথ্য প্রবাহটি দেখতে পাচ্ছি যে সম্রাট শাহজাহানের নির্মিত ময়ূর সিংহাসন লুট করেন নাদির শাহ 1739 সালে। নাদির শাহ ছিলেন পারস্যের সম্রাট এবং তিনি সম্রাট শাহজাহানের ক্ষেত্রে সে আক্রমণ করেন, এবং তিনি শুধুমাত্রই যে ময়ূর সিংহাসন লুট করেন তা নয়, তিনি একই সাথে কোহিনূর মণিও লুট করেন। অর্থাৎ কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন উভয় জিনিসই তিনি 1739 সালে লুট করে ফেলেন। এবং এটি এখন পর্যন্ত, আমি আবারও বলছি, এটি এখনো পর্যন্ত এই ময়ূর সিংহাসন ইরানে সংরক্ষিত রয়েছে, এই যেটি কিনা নাদির শাহ 1739 সালে লুট করেছিলেন। তো সম্রাট শাহজাহানের পরবর্তীতে তার ছেলে সম্রাট আওরঙ্গজেব তিনি ক্ষমতা আরোহণ করেন, এবং সম্রাট আওরঙ্গজেবের একটি উপাধি ছিল, তাকে বলা হয় আলমগীর বাদশাহ গাজী। আমি আবারও বলছি, তার উপাধি ছিল আলমগীর বাদশাহ গাজী। সম্রাট আওরঙ্গজেবের পিতার নাম খুব স্বাভাবিকভাবে ছিল সম্রাট শাহজাহান, এবং আমরা এটি তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি যে সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার শাসনকর্তা যিনি ছিলেন তিনি হচ্ছেন শায়েস্তা খান, এবং সম্রাট আওরঙ্গজেবের সময় মীর জুমলা ছিলেন সম্রাট আওরঙ্গজেবের একজন সেনাপতি। এবং আমাদের বর্তমান ঢাকায় ওসমানী উদ্যানের সামনে একটি কামান রক্ষিত রয়েছে, যেই কামানটি কিনা মীর জুমলা আসাম যুদ্ধে ব্যবহার করেন। এবং আমরা যেটি বলেছিলাম যে আমরা একটু আলোচনা করব যে বাংলায় মুঘল শাসন কখন প্রতিষ্ঠা হয়। বাংলায় মুঘল শাসন 1576 সালে প্রতিষ্ঠিত হয়। আমি একদম স্পেসিফিক্যালি আপনাদের তারিখটি বলে দেই, আপনারা একটু কষ্ট করে টুকে নেবেন, যেহেতু এই তথ্যটি আমাদের এখানে লিপিবদ্ধ করা নেই। বাংলা, আমাদের যে বাংলাদেশটি রয়েছে, সেই বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় 12 জুলাই 1576-এ। এবং এখানে একটি তথ্য দেখা যাচ্ছে, বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে। রাজমহলের যুদ্ধটি আসলে কি? রাজমহলের যুদ্ধটি হচ্ছে যে এটি 1576 সালে একটি যুদ্ধ হয়, যেটি কিনা খানজাহান এবং আফগান সুলতান দাউদ খানের মধ্যে যুদ্ধটি হয়। এবং এই যুদ্ধের পরবর্তীতেই আমাদের বর্তমান বাংলাদেশ সেটি কিনা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সুতরাং আমরা জেনে গেলাম মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্তটি কোন যুদ্ধের মাধ্যমে হয়, কবে হয়, 1576 সালের 12 জুলাই। আমাদের অনেক ক্ষেত্রে এই সালগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নে চলে আসে, কিন্তু মনে রাখবেন শিক্ষার্থী বন্ধুরা যে এই সালের বাইরে গিয়েও অনেক সময় আমাদের বর্তমানে দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষায় সংজ্ঞাভিত্তিক প্রশ্ন আসে, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর 1 লাইন কিংবা 2 লাইন ব্যাপী হয়ে থাকে। তো এরকম প্রশ্ন দেখার বা এরকম প্রশ্ন যেহেতু আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু বিস্তারিত জেনে নেওয়া ভালো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় যিনি কিনা মুঘল সুবেদার ছিলেন তিনি হচ্ছেন ইসলাম খান। এখানে সালটি উল্লেখ করেন, এই সালটি আমি বলে দিই, 1610 সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় ইসলাম খান মুঘল সুবেদার ছিলেন। আমরা একই সাথে কয়েকটি বিষয় একটু জেনে নিব, সেটি হচ্ছে যে লালবাগ দুর্গ আমাদের বর্তমান বাংলাদেশে অবস্থিত, আমাদের ঢাকায়, সেই লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম। তিনি সর্বপ্রথম এই লালবাগ দুর্গের কাজ শুরু করেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি পানিপথের যুদ্ধ সমূহ। আমরা এখানে পানিপথ নামক যে অঞ্চলটি সেটিও কিন্তু দেখতে পাচ্ছি। পানিপথ অবস্থিত হচ্ছে উত্তর ভারতের হরিয়ানা নামক স্থানে, এখানে লেখা রয়েছে। আমি আর একটু স্পেসিফিক্যালি বলি, ভারতের উত্তর প্রদেশে একটি স্থান রয়েছে যার নাম হরিয়ানা, এবং এই হরিয়ানাটি হচ্ছে দিল্লি এবং আগ্রার মধ্যবর্তী একটি অবস্থান, এবং এটি যমুনা নদীর তীরে অবস্থিত। আমি আশা করি এটি ব্যাখ্যা করে বুঝাতে পেরেছি। আমি আবারও বলছি, উত্তর ভারতের হরিয়ানা নামক স্থানে, এবং এটি হচ্ছে দিল্লি এবং আগ্রার মধ্যবর্তী স্থান, এবং এটি যমুনা নদীর তীরে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে পানিপথের যে যুদ্ধটি রয়েছে, 3টি যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধটি হয় 1526 সালে, যেটি কিনা সম্রাট বাবর ও ইব্রাহিম লোদি তাদের মধ্যকার পর্যায়ে অনুষ্ঠিত হয়, এবং এক্ষেত্রে সম্রাট বাবর জয়লাভ করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধটি সেটি সংঘটিত হয় 1556 সালে, এবং এটি বলে নেওয়া ভালো, তারিখ সহজ, 1556 সালের 5ই নভেম্বর এই যুদ্ধটি সংঘটিত হয়। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান এবং হিমুর মধ্যে যুদ্ধটি হয়, যেখানে কিনা হিমু পরাজিত হন এবং বৈরাম খান বা সম্রাট আকবর জয়লাভ করেন। এবং পানিপথ
কিন্তু একটা জায়গা নামে। আবারও বলছি, পানিপথ কিন্তু এমন না যে জলপথে যুদ্ধ হচ্ছে, এই কনফিউশনটিও ক্লিয়ার করে রাখা ভালো। পানিপথের তৃতীয় যুদ্ধটি হয় 1761 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানিপথের তৃতীয় যুদ্ধটি হয় আহমেদ শাহ আবদালি এবং মারাঠা যারা ছিল, মারাঠা শক্তি, সেই মারাঠাদের বিপক্ষে, এবং এই যুদ্ধটিতে জয়লাভ করেন আহমেদ শাহ আবদালি, এবং এটি 1761 সালে সংঘটিত হয়। এবং আমাদের একটু জেনে নেওয়া ভালো, এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের যে পতনটি, মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতনটি হয় 1857 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পরবর্তীতে আমরা নবাবী শাসন দেখতে পারবো, সেই আলোচনা আমরা এর পরবর্তীতে আসবো। কিন্তু এটি আমরা জেনে নিলাম যে মুঘল সাম্রাজ্যের পতন হয় 1857 খ্রিস্টাব্দে। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পারবো যে মুঘল আমলে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্য, এই স্থাপত্যগুলো আমাদের একটু দেখে এবং জেনে নেওয়া দরকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করছেন, যদি আমরা কোনো কারণে বিভিন্ন ছবি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, আমাদের কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে মনে থাকার একটা সম্ভাবনা থাকে। আমরা এখানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। যেমন আমরা প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লালবাগ কেল্লা, এবং এই লালবাগ কেল্লাটি অবস্থিত হচ্ছে ঢাকার লালবাগে, যেটি পুরনো ঢাকায়। আমরা অনেকেই সেখানে গিয়েছি অথবা লালবাগ কেল্লা আমরা দেখেছি, এবং আমাদের জেনে নিতে হবে লালবাগ কেল্লার যিনি নির্মাতা তিনি হচ্ছেন শায়েস্তা খান। তবে তবে একটি বিষয় রয়েছে যেটি আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে লালবাগ কেল্লার নির্মাণ কাজ কিন্তু শায়েস্তা খান শুরু করেননি। লালবাগ কেল্লার নির্মাণ কাজ যিনি শুরু করেন তার নাম হচ্ছে শাহজাদা আজম। লালবাগ কেল্লা কখনো সম্পূর্ণ নির্মাণ করা হয়নি, শায়েস্তা খান পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি। মূলত লালবাগ কেল্লা হচ্ছে একটি অসমাপ্ত দুর্গ। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি তারা মসজিদ, এবং এই তারা মসজিদটি হচ্ছে যিনি নির্মাণ করেন তিনি হচ্ছেন মির্জা গোলাম পীর, এবং এই তারা মসজিদটি অবস্থিত আমাদের পুরনো ঢাকার আরমানিটোলায় এটি অবস্থিত। এবং এই তারা মসজিদটি এটি খুবই বিখ্যাত, কারণ এখানে হচ্ছে অনেক আমাদের বাইরে থেকে অনেক পরিব্রাজক যারা তারা এখানে এসে নামাজ আদায় করেছেন। এবং মির্জা গোলাম পীর, এটি মুঘল আমল পরবর্তী সময়ের কথা, তিনি এটি নির্মাণ করেন। মুঘল আমলের মধ্যেই অবশ্য, পরবর্তী বলতে আমি যেটি মিন করেছি সেটি হচ্ছে যে মুঘল আমলের যে আওরঙ্গজেব পরবর্তী সময়টি সেটি। এর পরবর্তীতে আমরা যেটি দেখছি হোসেনি দালান, এই হোসেনি দালানটি মুঘল আমলে নির্মিত আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হোসেনি দালান অবস্থিত আমাদের পুরনো ঢাকার বকশী বাজারে, এবং এই হোসেনি দালান যিনি নির্মাণ করেন তিনি হচ্ছেন মীর মুরাদ, তিনি এই হোসেনি দালান নির্মাণ করেন। এবং এটি আসলে মীর মুরাদ তিনি এটি নির্মাণ করা শুরু করেন 1700 খ্রিস্টাব্দের পরবর্তী সময়। সুতরাং অর্থাৎ যে সময়টা থেকে শায়েস্তা খানের পরবর্তী সময়টা থেকে মীর মুরাদ এই নির্মাণ কাজকর্মটি শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি আফগান দুর্গ। আফগান দুর্গ কিন্তু ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত ছিল, যেটি শের শাহের নির্মাণে তৈরি করা হয়। কিন্তু বর্তমান কিন্তু কেন্দ্রীয় কারাগার সেখানে নেই। বর্তমান কেন্দ্রীয় কারাগার যেটি রয়েছে সেটি কিন্তু কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হয়েছে। তো এটি বলা যায় যে ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার ছিল এই আফগান দুর্গের অবস্থান। মুঘল আমলে নির্মিত আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইদ্রাকপুর দুর্গ। এটি খুবই প্রাচীন স্থাপনা যেটি শেরশাহ নির্মাণ করেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দুর্গ এটি। এবং এই ইদ্রাকপুর দুর্গটি অবস্থিত ঢাকা থেকে অদূরে বিক্রমপুরে, যেটি কিনা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। এই মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত এটি ইদ্রাকপুর দুর্গ, এটিও আসলে শেরশাহ নির্মাণ করেন। আমরা সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন, এবং এই ঢাকা গেটটি আসলে আমাদের শাহবাগের যে সামনে তিন নেতার মাজার তার কেন্দ্রে অবস্থিত ঢাকা গেট, এবং এটি আসলে মুঘল আমলে নির্মিত একটি গেট, এবং যেটি কিনা নির্মাণ করেন মীর জুমলা এই ঢাকা গেটটি। এই 6টি স্থাপত্য ছাড়াও মুঘল আমলে বাংলাদেশের আরো অনেকগুলি স্থাপত্য রয়েছে, যেমন হচ্ছে বিনত বিবির মসজিদ রয়েছে, যেটি কিনা নারিন্দাতে অবস্থিত, এবং এই বিনত বিবির মসজিদটি নির্মাণ করেন শায়েস্তা খান। একই সাথে 7 গম্বুজ মসজিদ, 7 মানে 7, 7, এই 7 গম্বুজ মসজিদটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মুঘল স্থাপনা, এবং এটিও নির্মাণ করেন শায়েস্তা খান। এবং এই 7 গম্বুজ মসজিদটি মোহাম্মদপুরে অবস্থিত। একই সাথে আমাদের ছোট কাটরা, এটিও খুব ইম্পর্টেন্ট, চকবাজারে যেটা অবস্থিত, এবং এই ছোট কাটরা যিনি নির্মাণ করেন তিনিও হচ্ছেন শায়েস্তা খান, তিনি এই ছোট কাটরা নির্মাণ করেন। এছাড়া এর পরবর্তীতে আমরা জানি বড় কাটরা, যেটি চকবাজারে ছোট কাটরার পার্শ্ববর্তী অবস্থানে সেটি অবস্থিত। এই বড় কাটরাটিও নির্মাণ করেন হচ্ছে শাহ সুজা, তিনি এই বড় কাটরা নির্মাণ করেন, যেটি কিনা বাংলাদেশে অবস্থিত। এছাড়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটি নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, যেটি কিনা আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ, এই সোনারগাঁ থেকে এটি বিস্তৃত। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা কিছুক্ষণ আগেই জেনেছি এটি নির্মাণ করেন বা এর নির্মাতা ছিলেন শের শাহ, তিনি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি নির্মাণ করেন। আমরা আমাদের পরবর্তী স্লাইডে মনোনিবেশ করব। আমরা দেখতে পাচ্ছি মুঘল যুগে রচিত খুবই গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ, সেই গ্রন্থগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি।
এখানে 4টি গ্রন্থ দেখা যাচ্ছে। আমরা প্রথম যে গ্রন্থটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিতাবুল হিন্দ, যেটি কিনা আল বিরুনি রচনা করেন। কিতাবুল হিন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বই, এবং এই গ্রন্থে আসলে তৎকালীন ভারতীয় উপমহাদেশের যে আলোচনা, সেই আলোচনাটি বিস্তৃত রয়েছে। এবং এটি বলে নেওয়া ভালো, আল বিরুনি ছিলেন তিনি এমন একজন আল বিরুনি এমন একজন বিখ্যাত বিজ্ঞানী কিংবা একজন বড় সাধক ছিলেন, যিনি কিনা মূলত একজন পরিব্রাজক, এবং তার পরবর্তী তিনি ভারতীয় উপমহাদেশ পরিভ্রমণ করেন। এবং আল বিরুনি হচ্ছে আমাদের যে দিল্লি সালতানাতটি রয়েছে, সেই দিল্লি সালতানাতের সময় তিনি ছিলেন। খুবই অনেক আগের একজন মানুষ। আমি যদি আরো সংক্ষেপে বলি, সেটি হচ্ছে সুলতান মাহমুদের সময় তিনি তার রাজ্যসভায় একজন নামকরা দার্শনিক এবং জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন। এবং তার যে এই উপমহাদেশ কেন্দ্রিক যে আলোচনা, সেটি কিতাবুল হিন্দে বিবর্তিত রয়েছে। এবং এই কিতাবুল হিন্দ যে বইটি, সেটি মুঘল যুগে এটি রচনা করা হয়, এবং এটি মুঘল যুগে পরবর্তীতে এটি প্রাপ্ত হয়, যে কিতাবুল হিন্দ। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি যে ট্রাভেল অফ ইবনে বতুতা ইন দ্য নিয়ার ইস্ট এশিয়া অ্যান্ড আফ্রিকা 1325 to 1354। এটি ট্রান্সলেটেড একটি বই, যেটি কিনা স্যামুয়েল লি ট্রান্সলেটেড করেন, এবং এর অ্যাকচুয়াল বইটা হচ্ছে কিতাবুল রেহালা, যেটি কিনা ইবনে বতুতা আলোচনা করেন। এবং কিতাবুল রেহালা বইটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কিতাবুল রেহালা বইতে ইবনে বতুতা একটা দুটি বর্ণনা করেন, যে দুটি বর্ণনায় তিনি আমাদের বাংলাদেশকে দুইভাবে অভিহিত করেন। তিনি প্রথমত বাংলার অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে তিনি এই বইয়ে বর্ণনা করেন। তিনি অবস্থানটি সামগ্রিকভাবে লিপিবদ্ধ করেন, এবং একই সাথে তিনি বাংলাকে দোজখ ইপুর আজ নিয়ামত, এর মানে হচ্ছে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন এই কিতাবুল রেহালাতে। এবং এই কিতাবুল রেহালা একই সাথে মুঘল যুগে রচিত বা একটি বই, যে বইটি কিনা মুঘল যুগে প্রাপ্ত, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপরে দেখতে পাচ্ছি আইন ই আকবরী, যেটি কিনা আবুল ফজলের রচয়িতা ছিলেন আইন ই আকবরী। এবং আইন ই আকবরী বইটি আসলে সম্রাট আকবরের সময়কার তার যে বিভিন্ন ধরনের ধর্মমত এবং তার যে মতামতগুলো রয়েছে, এবং তার যে আইন রয়েছে, সেই আইনগুলোকে লিপিবদ্ধ ভিত্তিক একটি বই। এই বইতে আসলে সম্রাট আকবরের যে দ্বীন-ই ইলাহি বা একেশ্বরবাদী ধর্মমতটি রয়েছে, সেই ধর্মমত কেন্দ্রিক আলোচনা বিস্তৃত করা হয়েছে। একই সাথে সম্রাট আকবরের সময়কার যেই বিভিন্ন ধরনের কর ভিত্তিক আলোচনা রয়েছে, সেই কর ভিত্তিক আলোচনা রয়েছে। এবং এই আইনি আকবরী গ্রন্থেই সম্রাট আকবরের সামগ্রিক যে আলোচনার বর্ণনা বা বিবরণ, সেই বিবরণটি খুব ভালোভাবে পাওয়া যায়। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি তুজুক ই বাবর। এই তুজুক ই বাবরের রচয়িতা ছিলেন স্বয়ং সম্রাট বাবর, এবং এটি মুঘল যুগে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটি কিনা সম্রাট বাবর তার নিজের যে শাসনামল এবং নিজের যে চরিতার্থ বা চরিত্র কেন্দ্রিক যে অবস্থান, তার যে জীবন কেন্দ্রিক অবস্থান, সেই জীবন কেন্দ্রিক অবস্থানটি এখানে লিপিবদ্ধ করেন, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ মুঘল যুগে রচিত গ্রন্থ হিসেবে। আমরা এর পরবর্তীতে একটু দেখে নিব যে মুঘল যুগে রচিত গ্রন্থের ক্ষেত্রে অন্যান্য যে স্থাপত্য, অর্থাৎ আমাদের বাংলাদেশের কিছু স্থাপত্য আমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছি। আমরা একটু দেখার চেষ্টা করবো যে মুঘল যুগে রচিত ভারতীয় স্থাপত্যগুলো আসলে কিরকম। আমরা এখানে অনেকগুলো ভারতীয় স্থাপত্য দেখতে পাচ্ছি, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা একটু দেখে নিই যে মুঘল আমলে ভারতে যোধাবাই মহল আমরা দেখতে পাচ্ছি। এই যোধাবাই মহলের নির্মাতা হচ্ছেন সম্রাট আকবর, এবং এই যোধাবাই মহলটি ভারতের কেন্দ্রে অর্থাৎ যে নয়াদিল্লিতে সেখানে অবস্থিত। এবং এই যোধাবাই মহলটি সম্রাট আকবর তিনি তার যে বেগম বা তার যে স্ত্রীরা রয়েছে তাদের জন্য তিনি নির্মাণ করেন, এবং এটি একটি খাস মহল বা এটি একটি বিশেষ মহল হিসেবে নির্ধারিত ছিল এই যোধাবাই মহল। এই প্রশ্নটি কিন্তু অনেকবার আমাদের ভর্তি পরীক্ষায় চলে আসে যে যোধাবাই মহলের নির্মাতা কে ছিলেন, এবং আমরা জেনে নিলাম এটি ছিলেন সম্রাট আকবর। এবং এটি আসলে ভারতের নয়াদিল্লি, যেটি বর্তমান নয়াদিল্লি, ভারতের দিল্লি, সেই নয়াদিল্লিতে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি স্বর্ণ মন্দির, যেটি কিনা সম্রাট আকবর নির্মাণ করেন। তো এখানে একটু সংশোধন রয়েছে, আমি একটু ব্যাখ্যা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে প্রকৃতপক্ষে এটি নির্মাণ করেছিলেন গুরু অর্জুন দেব। এবং কেন তাহলে ব্র্যাকেটে সম্রাট আকবর লেখা রয়েছে, কারণটি হচ্ছে যে সম্রাট আকবরের শাসনামলে এটি নির্মিত হয়েছিল। তিনি নির্মাণের সাথে জড়িত ছিলেন না, কিন্তু তার নামটি নিয়ে আসার আরেকটি বড় কারণ হচ্ছে যেহেতু মুঘল সময়কার একটি স্থাপত্য। সো আমরা যখন কিনা মুঘল আমলে নির্মিত ভারতীয় স্থাপত্য কিংবা যে কোনো স্থাপত্য নিয়ে আমরা আলোচনা করব, তখন কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে কার শাসনামলে এটি নির্মিত হয়েছে। সো সম্রাট আকবরের শাসনামলে এটি নির্মিত হয়েছে, এবং আমি আবারও বলছি এটি যিনি নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন গুরু অর্জুন দেব। মূলত তিনি ছিলেন এই স্বর্ণ মন্দিরের প্রকৃত নির্মাতা।
আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি লাল কেল্লা, এবং এই লাল কেল্লাটি অবস্থিত হচ্ছে ভারতের দিল্লিতে, এবং এটিও সম্রাট শাহজাহান তিনি নির্মাণ করেন, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ লাল কেল্লা। কারণ হচ্ছে যে সম্রাট শাহজাহান তিনি অনেকগুলো নির্মাণাধীন বিষয়ে যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো তিনি হাতে নেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে লাল কেল্লা। এবং আমরা প্রথমেই আলোচনা করেছি যে যেই সকল স্থাপত্য নিদর্শনের কারণে আমরা সম্রাট শাহজাহানকে দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলে থাকি, লাল কেল্লা তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন, যেটি কিনা ভারতের দিল্লিতে অবস্থিত। দেওয়ান ই আম, এটি আমরা দেখতে পাচ্ছি, যেটি কিনা সম্রাট শাহজাহান নির্মাণ করেন, এটিও দিল্লিতে অবস্থিত, দেওয়ান ই আম। এবং দেওয়ান ই আমটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভারতীয় স্থাপত্য এবং নিদর্শন। এই অর্থে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে এই দেওয়ান ই আম এই জায়গাটিতে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকগুলোতে সম্রাট শাহজাহান তিনি তার জনগণকে আমন্ত্রণ জানাতেন ক্ষেত্র বিশেষে, কিংবা তিনি তার যত ধরনের সেনাপতিরা রয়েছে তাদের সাথে এখানে বসতেন, কিংবা সাধারণত এই দেওয়ানি আম নামক জায়গাটিতে বিভিন্ন যুদ্ধভিত্তিক পরিকল্পনা কিংবা বিভিন্ন ধরনের উন্নয়ন ভিত্তিক পরিকল্পনা এখানে গ্রহণ করা হতো। সুতরাং এই ক্ষেত্রে দেওয়ানি আমটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিনা সম্রাট শাহজাহান তিনি এটি নির্মাণ করেন। আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে দেওয়ান ই খাস, এবং এটিও নির্মাণ করেন সম্রাট শাহজাহান, এবং এটিও একই সাথে পার্শ্ববর্তী জায়গা অর্থাৎ দিল্লিতেই অবস্থিত এটি। এবং কেন এটি গুরুত্বপূর্ণ, সম্রাট শাহজাহান তিনি এটি শুধুমাত্র তার বেশ কিছু খুব গুটি কয়েক কিছু সভাসদদেরকে নিয়ে এখানে বৈঠক করতেন, এবং সাধারণত যেটি লক্ষ্য করা যায় সম্রাট শাহজাহানের বেশিরভাগ সলা পরামর্শ কিংবা গোপনীয় বৈঠক সেটি এখানে দেওয়ানি খাসে অনুষ্ঠিত হতো, এবং এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপনীয় বৈঠকগুলো এখানে অনুষ্ঠিত হতো, এবং সেই সাপেক্ষে ভারতের স্থাপত্য নিদর্শনে মুঘল আমলের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে দেওয়ানি খাস। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তাজমহল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কিনা সম্রাট শাহজাহান তিনি নির্মাণ করেন, এবং এটিও দিল্লিতে অবস্থিত, দিল্লির আগ্রা নামক জায়গাটিতে তাজমহল অবস্থিত, এবং এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এবং সম্রাট শাহজাহান তিনি তার একটি প্রেমের অমর নিদর্শন স্বরূপ বলা চলে, তিনি তার স্ত্রী মমতাজকে কেন্দ্র করে যেই নির্মাণাধীন স্থাপত্যর ক্ষেত্রে নির্মাণ করেন সেটি হচ্ছে তাজমহল। এবং এই তাজমহল এটি অবস্থিত আমরা জেনে নিলাম যে দিল্লির আগ্রাতে। এর বাইরে মুঘল আমলে আরো কিছু স্থাপত্য রয়েছে, যেমন আমরা বলতে পারি আগ্রার জামে মসজিদ রয়েছে, যেই আগ্রার জামে মসজিদটি সম্রাট শাহজাহান নির্মাণ করেন, সেটি আসলে আগ্রাতেই অবস্থিত, দিল্লির আগ্রা নামক অঞ্চলে। এবং এই জামে মসজিদটিও অনেক গুরুত্বপূর্ণ একটি ভারতের স্থাপত্য। এছাড়াও ময়ূর সিংহাসনের রয়েছে একাংশ, যেটি কিনা দিল্লির আগ্রাতে স্থাপত্য ছিল, সেটি কিনা সম্রাট শাহজাহান নির্মাণ করেন। পরবর্তীতে যে লুট হওয়ার কারণে বর্তমানে এই ময়ূর সিংহাসনের অবস্থানটি রয়েছে ইরানে, যেটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে 1739 সালে পারস্যের সম্রাট নাদির শাহ তিনি এই সম্রাট শাহজাহানের জন্য নির্মিত যে ময়ূর সিংহাসনটি রয়েছে সেটি তিনি লুট করেন। এবং এছাড়াও আমাদের ভারতে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছিল, যেটি হচ্ছে কোহিনূর মণি। এটিও আসলে তৎকালীন সময় সম্রাট শাহজাহানের নিকট থেকে নাদির শাহ লুট করে ফেলেন 1739 সালেই। এই কারণে এই ভারতীয় স্থাপত্য মুঘল আমল হওয়া সত্ত্বেও এটি এখন ভারতে বর্তমানে নেই। আমরা প্রধান যে ভারতীয় স্থাপত্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এক নজরে বিভিন্ন আলোচনাগুলো জেনে নিলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করব শায়েস্তা খান এবং বারো ভূঁইয়া সম্পর্কে। এখানে বেশ কিছু তথ্য প্রবাহ দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি শায়েস্তা খান, খুবই গুরুত্বপূর্ণ একজন নির্মাতা এবং একজন গুরুত্বপূর্ণ মুঘল শাসক। শায়েস্তা খানের আসল নাম হচ্ছে মির্জা আবু তালিব ওরফে শায়েস্তা খান। এবং আমরা দ্বিতীয় তথ্য প্রবাহ দেখতে পারি যে তিনি চট্টগ্রাম যে নাম তিনি ইসলামাবাদ রাখেন। আমাদের একটু জেনে দরকার এই যে মির্জা আবু তালিব নাম নিয়ে তিনি আসলে প্রাথমিকভাবে পরিচিত ছিলেন, তিনি শায়েস্তা খান কিভাবে হলেন। তাকে এই শায়েস্তা খান উপাধিতে যিনি ভূষিত করেন তিনি হচ্ছেন সম্রাট জাহাঙ্গীরের সময় তার সেনাপতি ছিলেন শায়েস্তা খান, এবং মির্জা আবু তালিবকে ওই সময় শায়েস্তা খান নামক উপাধিতে যিনি ভূষিত করেন তিনি হচ্ছেন সম্রাট জাহাঙ্গীর। শায়েস্তা খান তিনি চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন পরিবর্তন করে। পরিবিবি বা ইরান দুখ্ত যিনি ছিলেন তিনি মূলত শায়েস্তা খানের কন্যা ছিলেন, তিনি তার স্ত্রী নন। ইরান দুখ্তকেই মূলত পরিবিবি নামে অভিহিত করা হয়, এবং এই তথ্যটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিবিবির সমাধিসৌধ নির্মাণ করেন, এবং এটি পরিবিবির যে মাজারটি রয়েছে সেটি বর্তমানে আমাদের বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নির্মাণ শৈলী হিসেবে রয়েছে। এবং এটি হচ্ছে লালবাগ কেল্লার যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে
এক গম্বুজ বিশিষ্ট একটি কারুকার্য মণ্ডিত স্থাপত্য নিদর্শন, এবং ওই এক গম্বুজ বিশিষ্ট কারুকার্য মণ্ডিত স্থাপত্য নিদর্শনটিই হচ্ছে পরিবিবির সমাধিসৌধ, যেটি কিনা শায়েস্তা খান নির্মাণ করে থাকেন। এবং এই লালবাগ দুর্গের অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যাও সমাহিত রয়েছে, যার নাম হচ্ছে ইরান দুখ্ত। এবং এই সমাহিত যে জায়গাটি সেটিও কিন্তু একটি লালবাগ দুর্গের অভ্যন্তরে এটিও একটি সমাধি, এবং এটিও একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শায়েস্তা খান মুঘল আমলে ম্যাক্সিমাম স্থাপত্যের সাথে জড়িত ছিলেন। আমরা এছাড়াও আলোচনা করেছিলাম যে শায়েস্তা খান লালবাগ কেল্লা নির্মাণের সাথে সংযুক্ত ছিলেন। শায়েস্তা খান মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। শায়েস্তা খান নারিন্দার বিনত বিবির মসজিদ নির্মাণ করেন। এছাড়াও শায়েস্তা খান চকবাজারের ছোট কাটরা নির্মাণ করেন। সুতরাং এই ক্ষেত্রে তাকে একজন বিখ্যাত নির্মাতা হিসেবে অভিহিত করা সম্ভব। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং এর 12 ভূঁইয়াদের যে নেতা ছিলেন তিনি হচ্ছেন ঈসা খাঁ। এবং ঈসা খাঁর যে জীবদ্দশায় যেই সম্রাট পূর্ব বাংলার ভাটি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, সেই সম্রাট হচ্ছে সম্রাট আকবর। অর্থাৎ সম্রাট আকবর এই 12 ভূঁইয়াদের সময় বেশ কয়েকবার বাংলায় যে ভাটি অঞ্চলটি রয়েছে সেই ভাটি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, কিন্তু সম্রাট আকবর প্রত্যেক বাড়িতে তিনি আসলে 12 ভূঁইয়াদের সাথে, বা তৎকালীন সময় যে ঈসা খাঁ ছিল, ঈসা খাঁর সাথে তিনি পরাজিত হন। তিনি ওই সময় বাংলার যে ভাটি অঞ্চলটি রয়েছে সেটি তিনি করায়ত্ত করতে পারেননি। এছাড়া আমরা 12 ভূঁইয়াদের অবস্থানটি দেখতে পারি যে 12 জন বিভিন্ন অঞ্চলের জমিদার, যারা বিভিন্ন অঞ্চল ভাগ করা ছিল 12টি অঞ্চলে, আমাদের বাংলার বিভিন্ন অঞ্চল, সেই 12টি বিভিন্ন অঞ্চলের জমিদার কিংবা ভূস্বামী যারা রয়েছে তাদেরকে একত্রে 12 ভূঁইয়া বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটি জেনে নিলাম যে আসলে 12 ভূঁইয়া যারা রয়েছে, আসলে প্রকৃতপক্ষে 12 ভূঁইয়াদের সংখ্যা হচ্ছে 13 জন। এবং এই 12 ভূঁইয়ারা সাধারণত তারা বাংলা অঞ্চলই তাদের কর্তৃত্ব প্রকাশ করেন। এবং এই 12 ভূঁইয়াদের 12টি অঞ্চলের মধ্যে অন্যতম একটি অঞ্চল ছিল ফতেহাবাদ, এবং এই অঞ্চলটির জমিদার ছিলেন মুকুন্দরাম রায়। তিনি খুবই বিখ্যাত একজন 12 ভূঁইয়াদের মধ্যে একজন ভূঁইয়া ছিলেন। এছাড়াও বিক্রমপুরের জমিদার ছিলেন যৌথভাবে 2 জন, এরা ছিলেন চাঁদ রায় এবং কেদার রায়। এবং এছাড়াও মাসুম খাঁ নামে একজন ছিলেন, যিনি কিনা দিন ইলাহির বিরুদ্ধে বিদ্রোহ করে নেতা ছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার, কারণ মাসুম খাঁ ছিলেন 12 ভূঁইয়াদের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি কিনা সম্রাট আকবরের বিরুদ্ধে এবং তার একেশ্বরবাদী ধর্মমত দিন ইলাহির বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। এবং তিনি আসলে প্রকৃত ইসলাম বা ইসলাম কেন্দ্রিক যে আলোচনা, তার জন্য সে বেশ কয়েকবার বৈঠকও সাধন করেন। এই ছিল মাসুম খাঁ কেন্দ্রিক আলোচনা, এবং মাসুম খাঁ 12 ভূঁইয়াদের মধ্যে অন্তর্ভুক্ত একজন নেতা ছিলেন। আমরা 12 ভূঁইয়াদের আলোচনাটি দেখতে পারলাম যে কিভাবে করে আসলে শায়েস্তা খান বা তার পরবর্তীতে 12 ভূঁইয়ারা সম্রাট আকবরের সময় থেকে এই বাংলা অঞ্চলটিকে করায়ত্ত করে রেখেছিল। কিন্তু একটা পর্যায়ে 12 ভূঁইয়ারা পরাজিত হয়। 1576 সালের 12 জুলাই এই বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আমাদের বাংলাদেশের বাংলা অঞ্চলটিও একই সাথে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে 1576 সালের একটি যুদ্ধ, যেটা আমরা একটু আগেই জেনেছি, রাজমহলের যুদ্ধ, যেটি কিনা খান জাহান এবং আফগান সম্রাট দাউদ খানের মধ্যে অনুষ্ঠিত হয়। সেই রাজমহলের যুদ্ধ পরবর্তী সময়টাতে এই যে বাংলা অঞ্চলটি রয়েছে সেই বাংলা অঞ্চলটি চলে যায় আসলে মুঘল সাম্রাজ্যের মধ্যে। অর্থাৎ আমাদের বাংলাদেশ এই মুঘল সাম্রাজ্যের মধ্যে চলে যায় 1576 সালে। আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমাদের যে তথ্য প্রবাহ সেটি আমরা জানলাম, একই সাথে এর বাইরেও আমরা আরো অনেকগুলো তথ্য প্রবাহ টুকে নেওয়ার চেষ্টা করলাম। আমাদের মুঘল সাম্রাজ্য কেন্দ্রিক আলোচনা আসলে এই পর্যন্তই, কারণ আমরা জানি এর পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের যে পতনটি হয়, সেই পতন হওয়ার পর নতুন আরো অনেকগুলো জায়গা থেকে আমরা ক্ষমতা লক্ষ্য করতে পারি। সেই ক্ষমতাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউরোপিয়ানদের আগমন। প্রথমেই বলে নেওয়া ভালো, ইউরোপিয়ানদের আগমন কিন্তু আসলে 12 ভূঁইয়াদের পরপরে আসেনি। ইউরোপিয়ানরা অনেক আগে থেকে আমাদের এই যে বাংলা অঞ্চলটি রয়েছে সেই বাংলা অঞ্চলে আগমন করে। এবং আমি একটু ইতিহাস কেন্দ্রিক যদি বলি, যে পর্তুগিজ নাবিক, আমরা প্রথম লাইনটা আমরা দেখি যে পর্তুগিজ নাগরিক যিনি একজন নাবিক ছিলেন বার্থোলোমিও দিয়াস। এই বার্থোলোমিও দিয়াস 1487 সালে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে পূর্ব দিক আগমনের জলপথ আবিষ্কার করেন। এবং ইউরোপ থেকে যে পূর্ব দিকটি রয়েছে সেটি কিন্তু এশিয়ার এই অঞ্চলটি, অর্থাৎ আমাদের বাংলা অঞ্চলটি, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশটি রয়েছে, সেটি সেই সূত্র ধরেই কিন্তু ইউরোপ থেকে ভারতে যে আসার জলপথ সেটা আবিষ্কৃত হয়। এবং আমি স্পেসিফিক্যালি বলে দেই যে এই ভারতে আসার জলপথটি আবিষ্কৃত হয় 1498 সালে, এবং এটি আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা।
তিনি এই জলপথ আবিষ্কার করেন এবং তিনি একই সাথে আফ্রিকা মহাদেশের যে পশ্চিম এবং দক্ষিণ উপকূল ঘুরে ইউরোপ থেকে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। অর্থাৎ তার যে ঘুরপথটি সেটি আমি আরেকটু রিপিট করি, বুঝতে সুবিধা হবে। আপনারা ম্যাপ দেখে এই আলোচনাটাকে শোনার চেষ্টা করবেন যে আফ্রিকা মহাদেশের পশ্চিম ও দক্ষিণ উপকূল ঘুরে ইউরোপ থেকে ভারতের কালিকট বন্দরে তিনি উপস্থিত হন। তিনি মানে হচ্ছেন ভাস্কো দা গামা। এবং এর মাধ্যমেই কিন্তু পরবর্তীতে বাংলায় ইউরোপিয়ানদের আগমন ঘটে। এই ছিল ইউরোপিয়ানদের আগমন ঘটার একদম প্রাথমিক যে ইতিহাস, সেই ইতিহাসের বিষয়টি। আমরা একটু দেখে নেই যে আমাদের এই বাংলায় বিভিন্ন যারা কিনা ইউরোপিয়ানদের আগমন ঘটেছে তাদের আগমনের পটভূমিটা কেমন ছিল। প্রথমেই আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো কাল্পনিক ছবি রয়েছে, আমরা এর বাইরে গিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে রয়েছে পর্তুগিজদের আগমন। পর্তুগিজদের আগমনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতে আসার যে জলপথ, সেই জলপথ আবিষ্কারের কৃতিত্ব কিন্তু আসলে পর্তুগিজদের। এবং পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আগমন করেন 1498 সালে এবং তিনিও পর্তুগিজ ছিলেন। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে পর্তুগিজরা, এটিও জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সাথে এই পর্তুগিজরা বাংলার আগমন ঘটে 1516 সালে। এটিও আমরা জেনে নিলাম যে পর্তুগিজের একদম এক্সাক্ট বাংলা, এই বাংলায় আগমন ঘটে 1516 সালে। এবং এই পর্তুগিজরা এই দেশে ব্যবসা বাণিজ্য করার যে অনুমতি, সেই অনুমতি তারা পায় সম্রাট আকবরের আমলে। অর্থাৎ সম্রাট আকবর তাদেরকে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন এবং এই পর্তুগিজরাই প্রথম বাংলায় ঘাঁটি স্থাপন করে 1516 সালে। অর্থাৎ যে সময় তারা বাংলা আগমন করে সেই সময় তারা বাংলায় ঘাঁটি স্থাপন করে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি ওলন্দাজদের আগমন। ওলন্দাজদের আগমন, এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ওলন্দাজদেরকে সাধারণত বলা হয় ডাচ। ডাচ মানে হচ্ছে বর্তমান ইউরোপের যে নেদারল্যান্ডস রয়েছে ইউরোপিয়ানদের মধ্যে, সেই নেদারল্যান্ডস অঞ্চলটিকে বলা হয় ওলন্দাজ। এবং এই ওলন্দাজদের আগমনটি ঘটে এর পরবর্তীতে। এবং ডাচ বা ওলন্দাজরা বাংলায় আসেন 1602 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পর্তুগিজদের আগমনের পরপর বা পর্তুগিজদের বাণিজ্য ভিত্তিক অনুমতির পরবর্তীতে ওলন্দাজ বা ডাচদের এই বাংলায় আগমন ঘটে। এবং এই ওলন্দাজদের আগমন ঘটে 1602 সালে এবং এরা পর্তুগিজদের পর বাণিজ্যের জন্য আসলে বাংলায় আসেন। এবং এই ওলন্দাজগণ 1605 সালে তাদের উপমহাদেশের ঘাঁটি স্থাপন করেন মুসলিম পট্টম নামক স্থানে। এই মুসলিম পট্টম নামক স্থানেই তারা তাদের যে ঘাঁটি সেটি স্থাপন করেন। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় পরবর্তী দেখতে পাচ্ছি ইংরেজদের আগমন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজদের আগমনটি হচ্ছে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, যেহেতু এটি আমাদের নবাবী শাসনের সাথে সম্পৃক্ত। ইংরেজরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটি কিন্তু গঠন করা হয় 1600 সালে। এই প্রশ্নটি বেশ কয়েকবার ভর্তি পরীক্ষায় আসে, আপনি একটা মনোযোগ সহকারে টুকে নেবেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি গঠন করা হয় 1600 সালে। এবং ইংরেজদের যখন আগমন হয় তার পরবর্তীতে ইংরেজরা যখন কিনা বিভিন্ন বাণিজ্য কুঠি নির্মাণ করে, এই বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি প্রদান করেন সম্রাট জাহাঙ্গীর। তিনি ইংরেজদেরকে এই বাণিজ্য কুঠি নির্মাণ করতে দেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে বাণিজ্যের জন্য বাংলায় আসেন 1608 সালে। অর্থাৎ সর্বপ্রথম তাদের বাংলা আগমনটি ঘটে 1608 সালে এবং তারা দ্বিতীয়বার এসে যে কুঠি স্থাপনের অনুমতিটি সেটি পান জর্জ চার্নক। তিনি এই কুঠি স্থাপনের অনুমতিটিও পান এবং ইংরেজরা এই বর্তমান কলকাতা, সেই কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন, সেটি তারা করেন 1700 সালে। এবং তারা বাংলায় প্রথম কুঠি স্থাপন করেন সুরাট নামক অঞ্চলে। অর্থাৎ সুরাটে তারা প্রথম কুঠি স্থাপন করেন এবং তারা সেই সময় সুরাটে কুঠি নির্মাণের জন্য সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নেন, যেটি কিনা আমি কিছুক্ষণ আগেই বললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ফরাসিদের আগমন। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফরাসিরা কিন্তু বাংলায় আসেন ইংরেজদের পরপর 1668 সালে। 1668 সালে আসার পর এই উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা কিন্তু ফরাসিরাই করেছিল। যদিও পরবর্তীতে ইংরেজরা সাম্রাজ্য স্থাপন করে, কিন্তু প্রথম চেষ্টাটি করেছিল ফরাসিরা। এবং ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ তারাই উপমহাদেশে আগমন করে, অর্থাৎ এই ফরাসিরা সর্বশেষ তারা আসে। এবং এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি ছিল যেখানে শুধুমাত্র ফরাসি দ্বারা নিয়ন্ত্রিত। সেই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1664 সালে এবং ফরাসিরা সুরাট নামক অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করে 1668 সালে। আমি কিন্তু একটু আগে বললাম সুরাটে ইংরেজরা স্থাপন করে সেটি আলাদাভাবে এবং ফরাসিরা স্থাপন করে আলাদাভাবে। এবং ফরাসিরা তাদের ফ্যাক্টরি নির্মাণ করে চন্দন নগর নামক জায়গায়। এবং এই উপমহাদেশে দুটি জাতি পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল, একটা হচ্ছে ইংরেজরা এবং একটা হচ্ছে ফরাসিরা। অর্থাৎ তারা উপমহাদেশে এসে তারা তাদের যে ডোমিনেশন বা আধিপত্য সেটিকে মেনটেন করার জন্য তারা নিজেরাই নিজেদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এবং এই বাংলায় ফরাসিদের শ্রেষ্ঠ কুঠি ছিল চন্দননগরে এবং
ইংরেজরা এই চন্দননগরটি দখল করে 1757 সালে। এবং এছাড়া বাংলায় ফরাসিদের যে উল্লেখযোগ্য কুঠি, সেই কুঠিগুলো যেসব অঞ্চলে ছিল সেগুলো হচ্ছে বালেশ্বর, কাশিম বাজার এবং চন্দননগর। এই জায়গাগুলোতে বাংলায় ফরাসিদের উল্লেখযোগ্য কুঠি ছিল। আমরা দেখতে পাচ্ছি দিনেমারদের আগমন। এই দিনেমারদের আগমনটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনেমাররা সর্বশেষ নয়, বরঞ্চ মধ্যখানে ইংরেজদের পরবর্তীতে আগমন করে। দিনেমারগণ ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে গঠন করে। অর্থাৎ আমরা এই মুহূর্তে জানতে পারলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ইংরেজদের না, এটা ফরাসিরাও আলাদাভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং দিনেমাররাও ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, এবং এটি তারা গঠন করে 1616 সালে। এটিও খুবই জানা খুব ইম্পর্টেন্ট। 1616 সালে দিনেমাররা এটি গঠন করেন এবং উপমহাদেশে এই দিনেমাররা আসলে ডেনমার্কের যারা অধিবাসী হিসেবে পরিচিত। এবং দিনেমাররা তাদের যে বাণিজ্য কুঠি তারাও নির্মাণ করেছিল, কিন্তু তারা সেই বাণিজ্য কুঠিগুলো তারা বিক্রি করে দেয় ইংরেজদের কাছে। অর্থাৎ দিনেমাররা ইংরেজদের কাছে তাদের সকল বাণিজ্য কুঠি বিক্রি করে তারা উপমহাদেশ থেকে চলে যায়। এবং দিনেমারদেরকে ডেনমার্কের অধিবাসী বলা হয়। একটু ব্যাখ্যা করি যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ ডেনমার্ক, এবং এটি কিন্তু ওই সময় জুটল্যান্ড উপদ্বীপের একটি ছোট রাষ্ট্র ছিল। এবং ইউরোপের প্রাচীন এই রাজতান্ত্রিক দেশের মানুষগুলোকে প্রাচীনকালে দিনেমার বলা হতো। তো এই হচ্ছিল মূলত ইউরোপিয়ানদের যে আগমন, সেই আগমন কেন্দ্রিক আলোচনা। আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নবাবী শাসন। নবাবী শাসনের আগে আমরা একটু জেনে নেব এই নবাব সিরাজউদ্দৌলা তিনি যখন কিনা বাংলায় নবাব হিসেবে অধিষ্ঠিত হন, তার পূর্বে ইংরেজ শাসনের অবস্থাটা কেমন ছিল। এই বাংলায় তথা ইংরেজ শাসনটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, এবং এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রথমে বাণিজ্য করতে এই দেশে আসে। তারা ধীরে ধীরে তাদের শক্তি বাড়াতে থাকে। তারা বাংলার খুব স্বাভাবিকভাবেই তাদের শক্তি যখন তারা বাড়াতে থাকে, তখন নবাব সিরাজউদ্দৌলার সাথে তাদের বিরোধ বাধে। এবং এই পথ ধরেই আসলে 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদে পলাশীর প্রান্তরে সংঘটিত হয় পলাশীর যুদ্ধ। এবং এই যুদ্ধ জয়ের মাধ্যমে ইংরেজরা তাদের যে শক্তিটি সঞ্চয় করে, সেই শক্তি সঞ্চয়ের মাধ্যমে তারা পরবর্তী সময় বক্সারের যুদ্ধে মীর কাসিমকে তারা পরাজিত করে এবং তারা আরো সংহত হয় এবং তারা এই বাংলায় ইংরেজ শাসনের প্রতিষ্ঠাটা নিশ্চিত করার চেষ্টা করে। তো এই ছিল মোটামুটি সামারি। আমি একটু তথ্য প্রবাহ ধরে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, অর্থাৎ তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র বা তার নাতি। আলীবর্দী খান তার মৃত্যুর পূর্বে তিনি সিরাজকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান, যার ফলে সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে মুর্শিদাবাদের সিংহাসন আরোহণ করেন। এবং সিরাজউদ্দৌলার প্রকৃত নাম আমরা এখানে তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ, এবং সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন 1756 সালে। অনেকে কিন্তু এটা ভুল করেন, অনেকে 1757 লিখে ফেলেন বা 1757 নামক অপশনটাকে চুজ করেন। এটি করবেন না। তিনি 1756 সালে নবাব হন। 1757 সালে যুদ্ধটি সংঘটিত হয় এবং কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন নবাব সিরাজউদ্দৌলা। এবং নবাব সিরাজউদ্দৌলা তিনি তার যে তার হত্যাকারী ছিল মোহাম্মদী বেগ। এবং এই পলাশীর যে যুদ্ধটি হয়, সেই পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যারা অপর পক্ষ ছিলেন অর্থাৎ ইংরেজরা, সেই ইংরেজদের সেনাপতি ছিল রবার্ট ক্লাইভ। এটি ছিল খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা মীর কাসিম সম্পর্কে জানবো। প্রথমে জেনে নিই, মীর কাসিম কিন্তু অযোধ্যার একজন নবাব ছিলেন, যার নাম নবাব সুজাউদ্দৌলা। তিনি সেই নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এটি মৈত্রীর সম্পর্ক বা একটি ঐক্য গড়ে তোলেন। এবং 1764 সালের 22শে অক্টোবর তাদের সম্মিলিত সৈন্যবাহিনীর সাথে বক্সার নামক স্থানে ইংরেজ সৈন্যদের সাথে যুদ্ধটি সংঘটিত হয়। এবং মীর জাফরের যিনি জামাতা মীর কাসিম, তিনি এই ভারত স্বাধীনতার শেষ চেষ্টা করেছিলেন। এই কারণে আমরা নিচে দেখতে পাচ্ছি মীর কাসিমকে বলা হয় স্বাধীনতার অস্তমিত সূর্য, কারণ মূলত পলাশীর যুদ্ধের পরেই আসলে ভারত এর স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। তো ইংরেজ এবং মীর কাসিমের মধ্যে যুদ্ধটি সংঘটিত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি বাকি যে কথাগুলো বা বাকি যে আলোচনাগুলো আমরা করলাম, সেগুলো এই তথ্য কণিকা বা তথ্য প্রবাহের সাথে সংযুক্ত রয়েছে। আমরা এর পরবর্তীতে একটু জেনে নিব যে আমাদের পরবর্তী যে আলোচনা ইংরেজদের কেন্দ্রিক। আমরা ইংরেজ শাসনকাল যে আলোচনা, সেই ইংরেজ শাসনকাল নিয়ে এখন একটু আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ ইংরেজ শাসনকালের মধ্যে অনেকগুলো সংস্কার কার্যক্রম ছিল, কিংবা আমরা যদি বলতে পারি যে অনেকগুলো এমন আলোচনা ছিল যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইংরেজরা তারা হচ্ছে বেশ কিছু ধরনের উন্নয়নমূলক কার্যক্রম সংগঠিত করেন। এবং এখানে এগুলো আসলে কোনো কাল্পনিক নয়, বরঞ্চ যতটুকু প্রাপ্ত অ্যাকচুয়াল ফটোগুলি এখানে দেখা যাচ্ছে, এই চিত্রগুলো। আমরা একটা একটা করে আলোচনা শুরু করি। প্রথমে তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের আসল নাম হচ্ছে লর্ড রবার্ট ক্লাইভ, এবং তিনি হচ্ছেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর।
এবং তিনি আসলে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে তিনি 1764 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অর্থাৎ বাংলার জমিদাররা তারা তাদের শাসনের যে অবস্থানটা এবং একই সাথে ইংরেজরা নবাবের পাশাপাশি ইংরেজরা আলাদাভাবে যেটি শাসন করে, এই দ্বিমুখী শাসন ব্যবস্থাকেই দ্বৈত শাসন বলা হয়। এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তনটি লর্ড ক্লাইভ করেন এবং তিনি আসলে পরবর্তীতে যেটি বলা হয় তিনি বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন, অর্থাৎ ব্রিটেন দ্বারা নিযুক্ত প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। এবং একই সাথে এটি আমাদের জেনে নিতে হবে যে বাংলার যে ইংলিশ যে সাম্রাজ্যটি রয়েছে, যে সাম্রাজ্যটি আমরা দেখতে পারি, এই সাম্রাজ্যটি আসলে সর্বপ্রথম লর্ড ক্লাইভ এর গোড়াপত্তন করেন। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি লর্ড ওয়ারেন হেস্টিংস এর আলোচনা। লর্ড ওয়ারেন হেস্টিংস খুব স্বাভাবিকভাবে লর্ড ক্লাইভের পরবর্তীতেই তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, অর্থাৎ তিনি পরবর্তীতে গভর্নর হিসেবে নিযুক্ত হন। এবং লর্ড ক্লাইভের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার ভিত্তিক আলোচনা ছিল, যে সংস্কার ভিত্তিক আলোচনা আমাদের একটু জেনে নেওয়া দরকার। যেমন লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ক্লাইভের পরবর্তীতে তিনি উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যে রাজস্ব বোর্ডের আলোচনা আমরা সাধারণত করি, সেই রাজস্ব বোর্ড লর্ড ওয়ারেন হেস্টিংস গঠন করেন। এবং লর্ড ওয়ারেন হেস্টিংস এছাড়াও তিনি লর্ড ক্লাইভের সাথে, অর্থাৎ লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনটি করেছিলেন, সেই দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন, অর্থাৎ সেটি কিনা তিনি বিলুপ্ত করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং সেটি তিনি করেন 1772 সালে। অর্থাৎ এই দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন হয় 1772 সালে। এছাড়াও লর্ড ওয়ারেন হেস্টিংস আরেকটি কাজ করেন, সেটি হচ্ছে তিনি পাঁচশালা ভূমি বন্দোবস্ত করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। পাঁচশালা ভূমি বন্দোবস্ত করা হয় 1772 সালে। পাঁচশালা ভূমি বন্দোবস্ত মানে হচ্ছে যে অনেক বিভিন্ন ভূমির সাথে জমিদার এবং কৃষক প্রজাদের মধ্যে একটি সংঘর্ষ ছিল, এবং এগুলোকে বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভাগে বিভক্ত করে তারপর তিনি এটিকে সমাধানের চেষ্টা করেন। এই কারণে এটি বলা হয় যে আসলে লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি পাঁচশালা বা ভূমি বন্দোবস্ত করেন, 5টি অঞ্চলে বিভক্ত করে, এবং এটি তিনি করার চেষ্টা করেন 1773 সালে। এর পরবর্তীতে আমরা এটি জানবো যে লর্ড ওয়ারেন হেস্টিংস এছাড়াও 1774 সালে তিনি আসলে যে সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি, এটি তিনি প্রবর্তন করেন। অর্থাৎ সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের আধিপত্যবাদী যে প্রবণতা, অর্থাৎ যে কোনো ধরনের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ব্রিটিশ পার্সনদের অন্তর্ভুক্তি কিংবা ভারতীয়দেরকে এড়িয়ে যাওয়া কিংবা ভারতীয়দেরকে না আনা বিভিন্ন ধরনের প্রশাসনিক পদে, এই ধরনের সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি প্রবর্তন করা, অর্থাৎ এইগুলো আর মানা যাবে না। এই যে নীতির কথা আমরা আলোচনা করছি, এই নীতিগুলো প্রাথমিকভাবে প্রবর্তন করার চেষ্টা করেন লর্ড ক্লাইভ। তিনি এই সাম্রাজ্যবাদী সত্ত্ব নীতি তিনি সাধন করার চেষ্টা করেন, এবং এই সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি এটি পালন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ আমরা দেখতে পেলাম লর্ড ওয়ারেন হেস্টিংস এর সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটি কিনা সংঘটিত হয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লর্ড কর্নওয়ালিস। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ লর্ড কর্নওয়ালিস তিনি জমিদারি প্রথার সূত্রপাত ঘটান, এবং জমিদারি প্রথার সূত্রপাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে তার সময়টাতে জমিদারি প্রথা খুব বড় আকার ধারণ করে, এবং তিনি জমিদার ভিত্তিক যে শাসন ব্যবস্থা, যেটি কিনা লর্ড ওয়ারেন হেস্টিংস অনেকাংশে কমিয়ে আনার চেষ্টা করেছিলেন, সেই জমিদার ভিত্তিক শাসন ব্যবস্থা তিনি আবার পুনরায় শুরু করার চেষ্টা করেন, এবং বাংলা যে অঞ্চলে বিভক্ত ছিল সেই অঞ্চলগুলোকে তিনি পুনরায় বিভক্ত করেন। অর্থাৎ আমি একটু ব্যাখ্যা করি, লর্ড ওয়ারেন হেস্টিংস যেরকম পাঁচশালা ভূমি বন্দোবস্ত করেন, লর্ড কর্নওয়ালিস তিনি 10 ভূমি বন্দোবস্ত করেন। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ যে লর্ড ওয়ারেন হেস্টিংস এর সময় 10 ভূমি বন্দোবস্ত লক্ষ্য করা যায়। আমরা এর পরবর্তীতে যেটি জানবো সেটি হচ্ছে যে এই লর্ড কর্নওয়ালিসের পরবর্তীতে আরো অনেকগুলো উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে। যেমন 1793 সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1793 সালে যেটি হয়, জমিদারদের সাথে যে কৃষকদের বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়, এবং সেই দ্বন্দ্বের ভিত্তিতে তিনি তার 10 ভূমি বন্দোবস্তর সাথে চিরস্থায়ী বন্দোবস্তকে মার্চ করান। অর্থাৎ এই 10 যে ভূমি বন্দোবস্ত করেন তার সাথে চিরস্থায়ী বন্দোবস্তটি সম্পর্ক দাঁড় করান। এটি তিনি এই জন্য করেন যাতে কিনা কৃষকদের মধ্য থেকে যে খাজনা আনয়ন করা সম্ভব হয় সেটি যাতে সমস্যা না হয়, এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেন 1793 সালে। এবং একই সালে, অর্থাৎ আমাদের এটিও জেনে নিতে হবে, 1793 সালে তিনি একই রকম ভাবে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। অর্থাৎ আমরা জেনে নিলাম লর্ড কর্নওয়ালিসের পক্ষ থেকে এই সূর্যাস্ত আইনও প্রবর্তন করা হয়। সূর্যাস্ত আইন হচ্ছে এরকম অনেকটা যে আসলে
কৃষকদের যেই খাজনা বা কৃষকদের যে জমি চাষ করার প্রবণতা বা জমি চাষ করার ইচ্ছাগুলো ছিল, সেগুলো সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্তের আগেই খাজনাগুলো তার নিজস্ব যে জমিদার কিংবা তাদের যে ল্যান্ডলর্ড বলা হয়, সেই ল্যান্ডলর্ড বা ভূমির মালিক যারা, তাদেরকে পৌঁছিয়ে দিতে হবে। এই প্রবণতা ছিল ওই সময়কার, এবং এই প্রবণতাটাকে এটি লিগ্যাল আকারে অর্থাৎ ল আকারে লর্ড কর্নওয়ালিস এটিকে প্রবর্তন করার চেষ্টা করেন। সতীদাহ প্রথা প্রবর্তন নিয়ে একটু কথা বলা দরকার। আসলে সতীদাহ প্রথা কিন্তু পার্টিকুলারলি কেউ প্রবর্তন করেননি। এই যে প্রথাটি কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই আমরা দেখেছি ভারতের অনেক জায়গাগুলোতে পালন করা হতো। মোর ইম্পর্টেন্টলি আমরা দেখেছি যে যেই মুহূর্তগুলো ইংরেজ শাসনকালটি শুরু হয়নি, সেই মুহূর্ত থেকেও আমরা এই সমস্যাটি লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন জায়গাটিতে। তবে প্রথম দিকে যে কোম্পানির শাসনামলগুলো হয়েছে, এই কোম্পানির শাসনামলে কিন্তু এই প্রথাগুলো বন্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস বা লর্ড কর্নওয়ালিস বা লর্ড ওয়েলেসলি, তাদের সময়টিতে কিন্তু এই প্রথাটি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়নি, এবং এই প্রথাটি বন্ধ করার উদ্যোগটি আমরা দেখতে পাই, যার মধ্যে তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিক। তিনি মূলত 1829 সালে এই প্রথা বিলোপ সাধন করার উদ্যোগটি গ্রহণ করেন এবং তিনি বিলোপ সাধন করেন, এবং সেই সাপেক্ষে আসলে লর্ড উইলিয়াম বেন্টিকের নামটি এখানে চলে আসা খুব স্বাভাবিক। আমরা এরপর দেখতে পাচ্ছি লর্ড ওয়েলেসলি। এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ, লর্ড ওয়েলেসলি কেন্দ্রিক। আমরা একটু জেনে নিব। লর্ড ওয়েলেসলি একটি খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ করেন, যে যুদ্ধটি হচ্ছে তিনি টিপু সুলতানের সাথে মহীশূরের যুদ্ধ করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি ওই সময় অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন। অর্থাৎ তিনি যারা কিনা কৃষক, প্রজা বা এই ধরনের মানুষগুলো যারা রয়েছে, যারা কিনা তাদের অধীনস্থ, এদের সাথে তিনি একটি বন্ধুত্বমূলক নীতি প্রবর্তন করেন। এবং এটি তিনি এই জন্য প্রবর্তন করেন যাতে কিনা বিভিন্ন ধরনের কর থেকে শুরু করে খাজনা আদায়গুলো কিংবা জমিদার ভিত্তিক যে অপকাজকর্মগুলো, সেই অপকাজকর্মগুলোকে রোধ করা সম্ভব হয় এবং খাজনাগুলোকে সঠিকভাবে আদায় করা সম্ভব হয়। এবং এটিকে তিনি আসলে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন। এবং তবে এটিও সত্য, তিনি আসলে সাম্রাজ্যবাদের একজন বড় সমর্থক ছিলেন। তিনি মনে করেন যে ইউরোপ বা ইউরোপিয়ানদের মধ্যে ইংরেজরা বা ব্রিটিশরা, তারা অবশ্যই বাংলায় তাদের অধিকার অনুসারে সাম্রাজ্যবাদ স্থাপন করতে পারেন। এই কারণে তাকে বলা হয় ব্রিটিশের প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট। বড়লাট বলতে এখানে বাংলা বলা হয়েছে, আসলে ইংলিশ হচ্ছে লর্ড, এবং এই লর্ডের বাংলায় হচ্ছে লাট বা বড়লাট। এবং বলা হয় যে তিনি প্রথম ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট। আমরা এরপর দেখতে পাচ্ছি লর্ড বেন্টিঙ্ক, যার আসল নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এবং লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিনি হচ্ছে তার অনেকগুলো প্রাথমিক ভাবে তিনি অনেকগুলো উন্নয়নমূলক বা সংস্কারমূলক কাজকর্ম করেন। যেমন তিনি 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম ওই সময়টাতে এই মেডিকেল কলেজের যে একটি জরুরি বা আর্জেন্সি সেটি ছিল, ওই সময় তিনি এটি প্রতিষ্ঠা করেন, কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে। এছাড়াও তিনি ওই সময়টাতে ফার্সির পরিবর্তে, যেহেতু ফার্সি ভাষা প্রচলিত ছিল, ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন তিনি 1835 সালে। অর্থাৎ ওই একই সালে তিনি 1835 সালে ইংরেজি ভাষা চালু করেন। তো যেটি প্রথমেই বলছিলাম সেটি হচ্ছে যে এই সতীদাহ প্রথা কিন্তু ভারতের প্রাচীনকাল থেকেই প্রবর্তিত হয়ে আসছে, এবং এগুলো পার্টিকুলার কেউ প্রবর্তন করেনি, মূলত এটি প্রাচীনকালের প্রথা হিসেবে জড়িত। তো সেই সাপেক্ষে এই সতীদাহ প্রথাটি পরবর্তীতে আমরা বিলোপ সাধনের অবস্থানটি লক্ষ্য করতে পারি। এছাড়াও যেটি হয়, তিনি এই সতীদাহ প্রথা তিনি বিলোপ সাধন করেন, অর্থাৎ এই কুসংস্কারের তিনি বিলোপ সাধন করেন, এবং এটি সাধিত হয় উইলিয়াম বেন্টিকের সময়। এবং এটি হচ্ছে 1829 সালে, অর্থাৎ তিনি একটি আইন তৈরি করেন, সতীদাহ প্রথা বিলোপ আইন, এবং তিনি আইনটি প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করেন 1829 সালে। এছাড়া তার উইলিয়াম বেন্টিঙ্কের আমলে অনেকগুলো সাব লর্ড ছিল। সাব লর্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে যে লর্ড বেন্টিঙ্কের সময় তিনি অনেকগুলো প্রশাসনিক কর্মকর্তা ছিল, যাদেরকেও লর্ড হিসেবে অভিহিত করা হতো বিভিন্ন অঞ্চল সাপেক্ষে। ওই সময় লর্ড বেন্টিঙ্কের একজন লর্ড ছিল যার নাম হচ্ছে লর্ড ম্যাকলে, এবং এই লর্ড ম্যাকলে তিনি একটি শিক্ষানীতি প্রণয়ন করেন তৎকালীন সময়, এবং এটিও প্রণয়ন করা হয় 1835 সালে। অর্থাৎ আমরা লর্ড বেন্টিঙ্কের অবস্থান থেকে অনেকগুলো উন্নয়নমূলক কার্যক্রম বুঝতে পারলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি লর্ড হেনরি হার্ডিঞ্জ। এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। লর্ড হেনরি হার্ডিঞ্জের ইংরেজরা জম্মু ও কাশ্মীরকে মূলত তাদের অধিকৃত অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করেন, এবং ওই সময় জম্মুর শাসক ছিলেন গুলাব সিং, এবং কাশ্মীরের ইমাম উদ্দিনকে উৎখাত করে গুলাব সিংকে এই জম্মু এবং কাশ্মীরের শাসক হিসেবে নিয়োগ দেন। মূলত এটি ছিল ওই সময়কার অধিকৃত অঞ্চল সম্পর্কে যে আপডেটেড ইনফরমেশন সেটি।
তো এই সহজভাবে শুরু হওয়ার পরবর্তীতে লর্ড হেনরি হার্ডিঞ্জ সবচেয়ে ভালো যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি প্রবল কিছু কুসংস্কারের তিনি বিরোধিতা করেন এবং কুসংস্কারকে বিলোপ সাধন করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি কুসংস্কার হচ্ছে শিশু হত্যা এবং নরবলি প্রথা, অর্থাৎ দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দেওয়া হতো। এই প্রথাটি তৎকালীন বাংলায় প্রচলিত ছিল। লর্ড হেনরি হার্ডিঞ্জ তিনি এই নরবলি প্রথা এবং শিশু হত্যা এই দুটি প্রথার তিনি বিলোপ সাধন করেন এবং তিনি একই সাথে এই কুসংস্কারগুলোকে আইনের মাধ্যমে অর্থাৎ আইন করে তারপর তিনি এটিকে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেন। আমরা ইংরেজ শাসনামলের অনেকগুলো লর্ডের সংস্কার কার্যক্রম সম্পর্কে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু টুকে নিব প্রত্যেকটা কার্যক্রম, কেননা এই লর্ডদের যে কার্যক্রমের কথা আমি এখন বলছি, প্রাচীন বা উপমহাদেশে বা নবাবী শাসনের মধ্য থেকে লর্ডদের এই যে ইংরেজ শাসনের কার্যক্রম, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন অবশ্যই আসে। অতএব এটি আমরা গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে এটি আমরা টুকানোর চেষ্টা করবো। আমরা পরবর্তীতে আরো কিছু লর্ড সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা দেখে নেই লর্ড ডালহৌসি। আমরা দেখতে পাচ্ছি লর্ড ডালহৌসির আলোচনা, এবং লর্ড ডালহৌসি তিনি সর্বপ্রথম যে সংস্কার সাধন টাইপের কাজকর্ম করেন সেটি হচ্ছে যে তিনি রেল লাইনের প্রচলন করেন, এবং এই রেল লাইনের প্রচলনটি তিনি করেন 1853 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবকাঠামোগত উন্নয়ন, এবং এটি ব্রিটিশরা সর্বপ্রথম উপমহাদেশে এই কাজটি করে, রেল লাইনের প্রবর্তন 1853 সালে। এবং লর্ড ডালহৌসি তিনি গুরুত্বপূর্ণভাবে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন আনুষ্ঠানিকভাবে। এটি ক্ষেত্রে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে ছিলেন ঠিক তেমনিভাবে লর্ড ডালহৌসি তিনিও বিধবা বিবাহ আইন তিনি প্রণয়ন করেন। এবং এই সম্পর্কে আমাদের দুটি সাল খুবই মনোযোগ দিয়ে জেনে ফেলা দরকার। এই দুটি সাল নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হয়। লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন 1854 সালে, কিন্তু আইনটি পাশ হয় 1856 সালে। আমি আবারও বলছি, বিধবা বিবাহ আইন লর্ড ডালহৌসি দ্বারা প্রণয়ন করা হয় 1854 সালে এবং পাশ হয় 1856 সালে। এটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এছাড়া লর্ড ডালহৌসি তিনি আসলে সত্ত্ব বিলোপ নীতির প্রবর্তন করেন, অর্থাৎ যেটি হয় অনেক সময় একটি নির্দিষ্ট ভূমির উপর একক সত্ত্ব থাকা কিংবা সেই সত্ত্বের ভিত্তিতে আলাদাভাবে একটা আধিপত্য গড়ে তোলা, এই ধারণার পরিবর্তন তিনি করেন। এবং এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে লর্ড ডালহৌসি তিনি আসলে বিধবা বিবাহ আইন প্রণয়ন থেকে শুরু করে অন্যান্য কুসংস্কার মুক্তমূলক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তিনি হাতে নেন। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং আরেকজন গুরুত্বপূর্ণ লর্ড ছিলেন, এবং অর্থনৈতিক ক্ষেত্রে লর্ড ক্যানিং এর আলোচনা আমাদের বেশ কয়েকবার করতে হবে, কেননা লর্ড ক্যানিং তিনি সর্বপ্রথম কাগজি মুদ্রার প্রচলন করেন, এবং এটি তিনি করেন 1857 সালে। সর্বপ্রথম কাগজি মুদ্রার প্রচলনটি করা হয় লর্ড ক্যানিং তিনি করেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1857 সালে আমরা সবাই জানি সিপাহী বিপ্লব হয়, এবং আমাদের বেশ কয়েকবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে যে সিপাহী বিপ্লবকালীন সময় কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয় ইংরেজ শাসনের সময় ছিলেন। এর উত্তরটি হবে লর্ড ক্যানিং। আমরা এখন এটি জেনে গেলাম, অর্থাৎ তিনি আসলে যেটি 1857 সালে সিপাহী বিপ্লবটি সংঘটিত হয়, সেই সিপাহী বিপ্লবের সময় তিনি আসলে ব্রিটিশ গভর্নর কিংবা ভাইসরয় হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এর পরবর্তীতে আমরা জানবো লর্ড মেয়ো সম্পর্কে। লর্ড মেয়ো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম করেন, সেটি হচ্ছে আদমশুমারি। তিনি সর্বপ্রথম ভারতবর্ষে আদমশুমারি চালু করেন, এবং তিনি আদমশুমারির মাধ্যমে ওই সময়টাতে রিপোর্ট পেশ করা কিংবা সমীক্ষা পেশ করা, এই কাজগুলোর তিনি সন্নিবেশিত করার চেষ্টা করেন। এবং আমাদের সালটিও জেনে ফেলা দরকার, অর্থাৎ ভারতবর্ষে প্রথম আদমশুমারির প্রচলন করা হয় 1872 সালে। আমি আবারও বলছি, ভারতবর্ষে প্রথম আদমশুমারির প্রচলন করা হয় 1872 সালে। এটিও খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিও বেশ কয়েকটি ভর্তি পরীক্ষা চলে এসেছে অলরেডি, এটি আসতে পারে, খেয়াল করবেন আপনারা। লর্ড কার্জন এর পরের আলোচনা। লর্ড কার্জন তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ এই অর্থে, কারণ তিনি কিছু বিষয় নির্মাণ করেন, যেমন তিনি কলকাতায় ভারতের বৃহত্তম যে লাইব্রেরি, ইম্পেরিয়াল লাইব্রেরি, সেটি তিনি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই বৃহত্তম লাইব্রেরির নির্মাতা ছিলেন লর্ড কার্জন। আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লর্ড কার্জনের নামে একটি হল রয়েছে, যেখানে কিনা গাণিতিক ও বিজ্ঞান অনুষদের ক্লাসগুলো হয়, যেটি কিনা কার্জন হল নামে পরিচিত। এবং এই লর্ড কার্জনের নামেই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলটিকে করা হয়েছে। এবং এই লর্ড কার্জনের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড হচ্ছে তিনি বঙ্গভঙ্গ করেন 1905 সালে, অর্থাৎ তার সময়টাতেই বঙ্গভঙ্গ সংঘটিত হয়। 1905 সালে তিনিই বঙ্গভঙ্গ আসলে করেন, উদ্যোগ নিয়ে গ্রহণ করেন। পরবর্তীতে আমরা যারা আলোচনা করব তিনি হচ্ছে লর্ড হার্ডিঞ্জ।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু কনফিউশন ক্লিয়ার করে রাখা দরকার। লর্ড হার্ডিঞ্জ এবং লর্ড হেনরি হার্ডিঞ্জ দুজন কিন্তু দুই ব্যক্তি, অর্থাৎ দুজন কিন্তু একই ব্যক্তি না। আমরা আগের লেকচারে কিন্তু লর্ড হেনরি হার্ডিঞ্জ সম্পর্কে জেনেছি যে লর্ড হেনরি হার্ডিঞ্জ তিনি গোপাল সিং এর নিকট জম্মু কাশ্মীর বিক্রি করেন, তিনি শিশু হত্যা এবং নরবলি প্রথা বিলুপ্ত করেন। এবং লর্ড হার্ডিঞ্জ হচ্ছে আলাদা। লর্ড হার্ডিঞ্জ আমি সিরিয়ালি বলে যাচ্ছি, অর্থাৎ কোন লর্ডের পর কোন লর্ড আসে সেই ভিত্তিতে। লর্ড হার্ডিঞ্জ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার। কলকাতায় রাজধানী ছিল, সেখান থেকে তিনি দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। এবং মোর ইম্পর্টেন্টলি তিনি বঙ্গভঙ্গ রদ করেন 1911 সালে, যেই বঙ্গভঙ্গ কিনা লর্ড কার্জন ক্রিয়েট করেছিলেন 1905 সালে। সেই বঙ্গভঙ্গ লর্ড হার্ডিঞ্জ 1911 সালে রদ করেন কিংবা বিলোপ সাধন করেন। লর্ড মাউন্ট ব্যাটেন, এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সর্বশেষ লর্ড হিসেবে তিনি পরিচিত। এবং এটি খুবই এই প্রশ্নটি যেটি আমি বললাম এটি প্রশ্ন আকারেই আসে যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ করেন। তার সময়টাতে এটি করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সময়টাতেই ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়, অর্থাৎ 14 আগস্ট 15 আগস্ট এই দুটি দিন আলাদা আলাদা সময় এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় এই স্বাধীনতার যে জয়গানটি সেটি তৈরি হয়। এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলা যে পাকিস্তান আমল কেন্দ্রিক আলোচনা সেটিও এই সময় কেন্দ্রিক সংগঠিত হয়। মূলত এই ছিল আমাদের ইংরেজ শাসনের সময়কাল কেন্দ্রিক আলোচনা। আমরা আশা করি আমাদের লেকচার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ আশা করি এই সময়কাল কেন্দ্রিক আলোচনাগুলো তথ্য প্রবাহ সহকারে বুঝতে পেরেছি। অনেক তথ্য প্রবাহ আমাদের এখানে উল্লেখ করা নেই, যেগুলো আমি বলেছি। আমি আশা করবো আপনারা টুকে নিবেন। এই ইমেজগুলো থাকা দরকার, এই ফটোগুলোর মাধ্যমে অনেক সময় আমাদের তথ্যগুলো ভিজুয়ালাইজ করা থাকে যে এই পার্সনটা এই কাজকর্মগুলো তিনি করেছেন। সেই কাজকর্মগুলো আপনারা তার নামের পাশে যদি নোট ডাউন করে রাখেন সেটি মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। আমরা দেখে নিব যে আমাদের এই লেকচার কেন্দ্রিক বিভিন্ন আমরা বিভিন্ন সংস্কার আন্দোলন নিয়ে একটু আলোচনা আমাদের রয়েছে, সেই সংস্কার আন্দোলন নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠা, যেটি কিনা 1885 সালে সংঘটিত হয়। এবং এই কংগ্রেস প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন ব্রিটিশ ভারতের ক্ষেত্রে অক্টোভিয়ান হিউম। এবং এটি কেন গুরুত্বপূর্ণ কারণ উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস এবং এই প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এবং অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি এটি প্রতিষ্ঠা করেন। এবং এই কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি এবং সেক্রেটারি জেনারেল হবেন ভারতীয় ও ব্রিটিশ, এটি কিনা সবসময় ঠিক করে রাখা হয়। এবং এটি জানা দরকার যে কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন অন্য আরেকজন, তিনি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং এই কংগ্রেসের প্রথম অধিবেশন সেটি সংগঠিত হয় 1885 সালে বোম্বেতে, তৎকালীন বোম্বে বর্তমান মুম্বাই। এবং কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি বঙ্গভঙ্গ যেটি কিনা 1905 সালের কথা, এটি কার্যকর হয় 1905 সালে। আমাদের জানতে হবে এটি লর্ড কার্জন করেন, আমি একটু আগে জানতে পেরেছি। এই বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের আসলে স্বার্থ সংরক্ষণ হয়। এবং আমার সোনার বাংলা যে গানটি এটি বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রচিত হয়। এবং বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট যে নতুন প্রদেশের রাজধানী সেটি ছিল ঢাকায়। এবং বঙ্গভঙ্গের ফলে হিন্দুরা অসন্তুষ্ট হয়ে যাওয়া আন্দোলন শুরু করে, সেই আন্দোলনটি হচ্ছে স্বদেশী আন্দোলন, আমরা একটু পরে জানবো। আমরা দেখতে পাচ্ছি বঙ্গভঙ্গ রদ এটি কিনা লর্ড হার্ডিঞ্জ করেন। এবং বঙ্গভঙ্গ রদকালীন ব্রিটিশ সম্রাট ছিলেন রাজা পঞ্চম জর্জ। এবং এই বঙ্গভঙ্গ রদটি করা হয় 1911 সালে। আমরা স্বদেশী আন্দোলন দেখতে পাচ্ছি। এই স্বদেশী আন্দোলনের মূল কথা ছিল বিদেশি পণ্য বর্জন এবং দেশি পণ্যের ব্যবহার। এই স্বদেশী আন্দোলন গড়ে ওঠে আসলে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। এবং এই স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন বাংলাদেশের বরিশালের একজন মানুষ, বরিশালের চারণ কবি বলা হয় মুকুন্দ দাস তিনি। এবং এই সময়টাতে ক্ষুদিরাম ছিলেন যিনি কিনা এই স্বদেশী আন্দোলনের সাথে সংযুক্ত। সেই ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয় 1908 সালে, এটিও আমাদের জেনে ফেলতে হবে এই সালটি। মাস্টার দা সূর্য সেন এর সাথে সংযুক্ত ছিলেন। সেই মাস্টার দা সূর্য সেন চট্টগ্রামে যে অস্ত্রাগার লুণ্ঠন করেন সেটি 18 এপ্রিল 1930 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ জেনে নেওয়া দরকার। এবং এই মাস্টার দা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় 1934 সালে। এছাড়াও বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এবং এই প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি। এবং কবি মুকুন্দন দাসই সর্বপ্রথম বলেন যে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুরি বঙ্গনারী, এই গান গেয়ে তিনি জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করার চেষ্টাটি তিনি করেন। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 সালের, এটি খুবই গুরুত্বপূর্ণ।
বঙ্গভঙ্গের প্রেক্ষিতে পূর্ববঙ্গের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ। এটি 1906 সালে প্রতিষ্ঠিত হয়, যেটি কিনা নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত করেন এবং এর প্রকৃত নাম হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ। এটি ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিত হয়। এর প্রথম অধিবেশনটি হয় ঢাকায় এবং এই প্রথম অধিবেশনে যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন নবাব ভিকারুল মুলক। তিনি এখানে রয়েছেন ছবিতে, আমরা এখানে আসলে স্পেসিফাই করতে পারবো না। এছাড়াও মুসলিম লীগের সব থেকে বড় সম্মেলন অনুষ্ঠিত হয় 1912 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি মুসলিম লীগে যোগদান করেন 1912 সালেই এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করা হয় এই মুসলিম লীগের লাহোর অধিবেশনে। এছাড়া আমরা খিলাফত আন্দোলন 1919 সালে যেটি হয় সেটি আমরা দেখব যে খিলাফত আন্দোলনের সূচনা ঘটে 1919 সালে। এছাড়াও এর নেতৃত্ব দেন মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, আবুল কালাম আজাদ, এরা এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন এবং তুরস্কে অর্থাৎ তুর্কিতে ওই সময় খেলাফতের অবসান ঘটে 1924 সালে, যে খেলাফতের অবসান ঘটান কামাল আতাতুর্ক। এবং এইখানকার খিলাফত আন্দোলনটা আসলে স্তীমিত হয়ে পড়ে যখন কিনা তুরস্কের খেলাফতের অবসান ঘটে। খুবই ইম্পর্টেন্টলি অসহযোগ আন্দোলন 1920 সালের, এটি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই অহিংসা বা অসহযোগ আন্দোলনের জনক ছিলেন মহাত্মা গান্ধী। এবং প্রশ্ন আসে যে মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি, যেটি কিনা মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং এই অসহযোগ আন্দোলনের সূচনা হয় রাউলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। এখানে খুব নির্মম হত্যাকাণ্ড হয় জালিয়ানওয়ালাবাগে, সেই প্রতিবাদে 1920 সালে এই আন্দোলনটির সূচনা হয় এবং আন্দোলনটি স্থগিত করা হয় 1922 সালে। এটি কিনা উত্তর প্রদেশে একটি গ্রাম রয়েছে যার নাম হচ্ছে চৌরি চৌরা। এই চৌরি চৌরা গ্রামে এটি স্থগিত করা হয় এবং খিলাফত এবং অসহযোগ আন্দোলন একসাথে পরিচালিত করা হয় এই 1920 সালেই। এবং মহাত্মা গান্ধী আসলে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন 1917 সালে এবং যে হত্যাকাণ্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটি 1919 সালে সংঘটিত হয়। এবং আসলে এই হত্যাকাণ্ডের প্রতিবাদের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী, যে আন্দোলনটি অনুষ্ঠিত হয় 1942 সালে, যার উৎস ছিল এই অসহযোগ আন্দোলন। আমরা ব্রিটিশ ভারতের পরবর্তী তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। যেমন আমরা দেখতে পাচ্ছি ভারত শাসন আইন, এটি কি যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তনের একটি পরিকল্পনা ছিল এবং 1919 সালে একটি আইন ছিল মর্লি মিন্টো সংস্কার আইন। সেটি ব্যর্থ হলে ব্রিটিশ সরকার বাধ্য হয় 1935 সালের ভারত শাসন আইন প্রণয়ন করতে এবং এটি ছিল অবিভক্ত ভারতের সর্বশেষ ব্রিটিশ আইন এবং এই আইনের মাধ্যমে আসলে উপমহাদেশের মানুষ সার্বিক ভোটাধিকার লাভ করেন। অতএব এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন ঠিক করা হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নির্ধারণ করা হয়, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা তৈরি করা হয়, এমনকি নতুন প্রদেশ তৈরি করা হয় এবং মিয়ানমারকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়। এই কারণে এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি প্রাদেশিক নির্বাচনে এখানে রয়েছে শেরেবাংলা ফজলুল হকের ছবি। প্রাদেশিক নির্বাচন 1937 সালে হয়, এটি ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন, এটি 1937 সালে। 1937 সালে প্রাদেশিক নির্বাচনের পর কোয়ালিশন করে সরকার গঠন করে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি এবং 1936 সালে নবগঠিত যে কৃষক প্রজা পার্টি হয় সেই প্রথম সভাপতি ছিলেন এই মানুষটি, অর্থাৎ শেরেবাংলা ফজলুল হক, এবং তিনি তার নির্বাচনী প্রতীক ছিল হুক্কা। শেরেবাংলা ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। উপমহাদেশের নারীরা এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করে এই 1937 সালের প্রথম প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে। দ্বিজাতি তত্ত্ব 1939, আপনারা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দেখতে পাচ্ছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই দ্বিজাতিত্ব প্রবক্তাও ছিলেন তিনি মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি দ্বিজাতিত্বের যৌক্তিকতা তিনি নিজেই বলেন যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডে ভারতবর্ষে মুসলমানরা একটি জাতি, ভারত কোনো দেশ নয় বরং একটি উপমহাদেশ এবং মুসলমানদের সংস্কৃতি এবং ইতিহাস হিন্দুদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই মুসলমানদের থেকে আলাদা হয়ে হিন্দুদের বা মুসলমানদের জন্য একটা আলাদা আবাসভূমি প্রয়োজন। এই কারণেই হিন্দু মুসলিম আলাদা জাতিসত্তার ক্ষেত্রেই দ্বিজাতি তত্ত্ব সংগঠিত হয় এবং এই স্বতন্ত্র ধারাটা স্পর্শিত হয় জিন্নার 14 দফা ছিল, সেই 14 দফার মাধ্যমে। এবং 1947 সালে এই ভারত পাকিস্তান বিভক্ত হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। লাহোর প্রস্তাব 1940, এটি খুব গুরুত্বপূর্ণ কারণ লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে ভারতীয় মুসলমানদের অধিকার এবং স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব, যেখানে বলা হয় ভারতের যে এই উত্তর পশ্চিম বা পূর্বাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেখানে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠিত হতে পারে এবং সেই অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত এবং যারা সংখ্যালঘু তাদের সার্বিক স্বার্থ সংরক্ষিত করা হবে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব ছিল এই 1940 সালে। এটি উত্থাপন করেন ফজলুল হক। এই লাহোর প্রস্তাব অধিবেশনের যিনি সভাপতি তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং এখানেই কিন্তু বলা হয় স্বতন্ত্র বাংলাদেশের যে বীজ সেটি লুকায়িত ছিল এই লাহোর প্রস্তাবে এবং এই কারণে এই লাহোরে ফজলুল হককে শেরে বাংলা উপাধিতে ভূষিত করা হয়। মূলত অবিভক্ত বাংলার যে প্রেক্ষাপটে সেখানে আমরা দেখতে পাবো যে 1937 সাল থেকে অনেকে মুখ্যমন্ত্রী পদ বলে, সেটি আসলে একটি প্রচলিত ভুল। এখানে প্রধানমন্ত্রী বলা হতো এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী বইতে যদি আমরা লক্ষ্য করি সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী কথাটি উল্লেখ রয়েছে। সো এটি প্রধানমন্ত্রী হবে।
লাস্টলি আমরা একটু জেনে নিব যে ব্রিটিশ ভারত বিভক্তি সম্পর্কে, কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা হস্তান্তরের ঘোষণাটি দেন 1947 সালের 20 ফেব্রুয়ারিতে, এবং এই দেশ বিভাগ, এই ক্ষমতা হস্তান্তর বিষয়ে ভারতের যিনি বড় লাট করা হয় তিনি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং তিনি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন। একই সাথে ব্রিটিশ ভারত বিভক্তির সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং আমরা এটি জানবো যে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের একটি ডাক দেয়, যেটি তারা দেয় 16 আগস্ট 1946 সালে, এবং এক্ষেত্রে সেপ্টেম্বরের 2 তারিখে কালো দিবস ঘোষণা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ ভারত বিভক্তির সাথে। এছাড়াও আমাদের জেনে নিতে হবে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু ভারতীয় স্বাধীনতা আইন পাশ করা হয় 18 জুলাই 1947 সালে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সবাই এটি জানি যে পাকিস্তান স্বাধীনতা লাভ করে 14 আগস্ট এবং ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট 1947-এ। এবং এই যে সীমানা কমিশনটি 1947 সালের, এটি র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত, এবং এই উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের যে খসড়া সেটি তৈরি করেন সাইমন কমিশন, সেটি আলাদা। এবং কবি আল্লামা ইকবাল ছিলেন যিনি কিনা খ্যাতনামা কবি, যিনি কিনা সর্বপ্রথম উত্তর পশ্চিম সীমান্তে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। এবং আরেকটি বিষয় আমাদের খুব ইম্পর্টেন্টলি জানা দরকার, পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী। এই ছিল ব্রিটিশ ভারত কেন্দ্রিক সামগ্রিক আলোচনা, যেখানে আমরা ব্রিটিশ ভারত বিভক্তি কেন্দ্রিক অবস্থানটা জানতে পারলাম। আমরা এর পরবর্তীতে হয়তো পাকিস্তান আমল কেন্দ্রিক কিছু বিষয় জানবো, সেটি ভিন্ন আলোচনা। আমাদের আজকের লেকচার মূলত এই পর্যন্তই। আমরা একটু দেখবো পূর্ববর্তী বছরে এই কেন্দ্রিক কি কি প্রশ্ন আসলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ নির্বাচিত হয়েছে কোনটি, যেটি কিনা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এসেছে, এবং এই ওয়ার্ল্ড হেরিটেজ নির্বাচিত হয়েছে 60 গম্বুজ মসজিদ। এটি আমাদের একটু জেনে ফেলা দরকার, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রথমে এরপরে দেখতে পাচ্ছি দ্বিতীয়তে বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে এসেছিলেন, এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছে, এবং এর উত্তরটি হচ্ছে পর্তুগিজরা। এটি আমরা আগেই জেনেছি যে বাংলা ইউরোপিয়ানদের মধ্যে সর্বপ্রথম তারা ইউরোপীয় বণিকদের মধ্যে তারা বাংলা আগমন করেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? আমি একটু আগেই বলছিলাম যে প্রশ্নটি কিন্তু আসতে পারে, জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছেও, এটি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, যেটি আমরা প্রথমেই বললাম। আমরা দেখতে পাচ্ছি বাংলার কোন নেতা জমিদারি প্রথা রোধে ভূমিকা রাখেন, এবং এই উত্তরটি কিন্তু হবে শেরে বাংলা একে ফজলুল হক, যেটি আমাদের সবার জানা দরকার। এবং এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে, এবং এটি জগন্নাথ ইউনিভার্সিটিতেও রয়েছে, এই প্রশ্নটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে রাজা রামমোহন রায়, এটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটি হচ্ছে আমরা সবাই জানি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছে। এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি? এটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছে, এবং এই অ্যান্সারটি হবে বাহাদুর শাহ পার্ক। এবং এই বাহাদুর শাহ পার্কটি মূলত আমাদের 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে সেই সিপাহী বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। এবং আমরা জমিদারি প্রথা রদের যে আলোচনাটি আমরা করছিলাম, আমরা লর্ড কর্নওয়ালিসের যে বাংলার কোন নেতা জমিদারি প্রথা রদে ভূমিকা রাখেন, কিন্তু লর্ড কর্নওয়ালিসও হতে পারে, কারণ তিনি ওই সময় এটি জমিদারি প্রথা রদ না বলে যদি বলে জমিদারি প্রথা কে তৈরি করেন বা ক্রিয়েট করেন, বা জমিদারি প্রথা কার সময় শুরু হয়, সেটি হবে লর্ড কর্নওয়ালিস। আমরা 1793 সালে আলোচনাটি করেছিলাম কিন্তু আমরা আমাদের লেকচারে। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার, যেখানে আমরা কিনা একেবারে আমাদের মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ভারত পর্যন্ত একটি লম্বা পরিক্রমার অ্যানালাইসিস আমরা বোঝার চেষ্টা করলাম। এতক্ষণ আমাদের সাথে আমাদের এই আলোচনা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা বিভিন্ন বিষয়, বিভিন্ন ইমেজ সহকারে তথ্যগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, আপনারা মনোযোগ সহকারে টুকে নেবেন, যত সংক্ষেপিত করে এই বিষয়গুলোকে, তথ্যগুলোকে টুকে নেওয়া সম্ভব সেগুলোই আমরা টুকে নিব। এবং খুব বেশি ডিটেলস আমাদের জানা দরকার নেই, কারণ আমাদের ভর্তি পরীক্ষার সাথে যতটুকু রিলেটেড ততটুকু আমরা জানবো। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের লেকচারে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো লেকচারে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।